কাছে, যার বিরুদ্ধে আপনি মামলাটা করলেন বা ওই ডকুমেন্টটা যার বিরুদ্ধে আপনি প্রমাণ করতে চান, যখন অরিজিনালটা তার কাছে থাকে, খালি তার কাছে থাকলেই হবে না, এবং ওই ব্যক্তি যদি এটা লিগালি মানে আইনত যদি আদালতে দাখিল করতে বাধ্য থাকে, লিগ্যাল রাইট থাকে। বুঝেন নাই আমি বলছি কি? আইনত আদালতে দাখিল করতে পারে। তার আপনি বলছেন লিগাল রাইট থাকে, দুটো কথা এক। আইনের প্রতিটা কথা আর একটু 19 হইলে তো সমস্যা হয়ে যাবে। কি বললাম? যদি ডকুমেন্টটা সিম্পলি একটা, আমি উদাহরণ দিয়ে বলি, আপনি একটা দলিল বাতিলের মামলা করছেন, দলিলটা কার কাছে থাকবে বলেন তো? অপোজিট পার্টি, তাহলে আপনার কাছে তো নাই এটা। এবং আমরা মানে সিপিসিতে দেখেছি কিনা, ইনস্পেকশন যখন অন্য পক্ষের কাছে একটা থাকে, তাহলে নোটিশ দিয়া তাকে বলতে পারে কি যে তুমি এই ডকুমেন্ট আদালতে দাখিল করো। তাহলে আমার কাছে তো অরিজিনালটা নাই, অরিজিনালটা কার কাছে? বিবাদীর কাছে। এবং মামলা যদি জিততে হয় তাহলে তাকেই অরিজিনালটা আদালতে কি করতে হবে? দাখিল করতে হবে। তাহলে ওই ক্ষেত্রে আমি কি দিতে পারবো? সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। বুঝতে পারছি না পারিনি? তাহলে এটা একটা উদাহরণ বললাম, আরো আছে শর্ত এখানে। যদি সে আইনত বাধ্য থাকে অথবা তাকে প্রসেস দেওয়ার পরেও, সমন দেওয়ার পরেও সে এটা আদালতে দাখিল করে না, এই সকল ক্ষেত্রে আমি কি করতে পারবো? সেকেন্ডারি এভিডেন্স দাখিল করতে পারবো। আপনি বুঝছেন না বোঝেন নাই? বলেন তো কি? সময় যদি মানে নির্দিষ্ট সময় দাখিল, এই সময় কিন্তু দাখিল আগে বলেন শর্ত কি? দলিলটা কার কাছে? দলিলটা বিবাদীর কাছে। বিবাদীর কাছে। এবং সে আইনত এটা দাখিল করতে বাধ্য, তাকে নোটিশ দেওয়ার পরেও সে দাখিল করে নাই, তখন আমি কি করতে পারবো? ক্লিয়ার? কঠিন বোঝা যায় নাকি না সহজ বোঝা যায়? আচ্ছা। বি, দ্য এক্সিস্টেন্স, অস্তিত্ব, কন্ডিশন, শর্ত or contents of original have been proved to be admitted in writing by the person against whom it is proved or by his representative in interest. এর মানে কি? কন্টেন্টটা যদি বিবাদী স্বীকার করে অথবা তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ স্বীকার করে, কন্টেন্ট বুঝেন? দলিলের মধ্যে লেখার বক্তব্যগুলো যদি স্বীকার করে, তাহলে বলে স্যার স্বীকার করলে মামলা হইলো কেন? এই পয়েন্টটা বুঝছেন? কন্টেন্ট স্বীকার করে, বিষয়টা স্বীকার করে। শোনেন, সঠিক হিসেবে আছে, আর আরেকজন এটা কি দাবি করে? ভুল। কন্টেন্টটাকে স্বীকার করি, কিন্তু একজনে বলবে এই কন্টেন্টসের বক্তব্যই সঠিক, আর একজনে বলবে না এইটা ভুলভাবে এখানে আসছে। আরো যদি বুঝে বলি, এখানে লিখছেন কি সাক্ষ্য আইন, পড়াচ্ছি কি সাক্ষ্য আইন। এখন এইটা নিয়ে এখন ইয়ে হলো যে এই ডকুমেন্টটা আমি মামলা করলাম, যে ডকুমেন্টটা মানে ভুল, কন্টেন্ট সে স্বীকার করে, আমিও স্বীকার করি, নাহলে আমি এটা ভুল বলি কেমনি? আমি হয়তো বলতে চাই লেখার সাক্ষ্য আইন হবে অসাক্ষ্য আইন, আর সে বলবে কি সাক্ষ্য আইন। তাহলে কন্টেন্টটা স্বীকার করি কিনা? এবার বুঝছেন? দলিল বাতিলের মামলায় কন্টেন্ট স্বীকার করি কিনা? আপনি বুঝতেছেন না? আমি এলাম ইয়ার মাস, কন্টেন্টটা বাদীও স্বীকার করে, বিবাহ স্বীকার করে, নাহলে আপনি মামলা করতে গেলেন কেন? আপনি বলতে চান যা আছে ভুলভাবে আছে, হয়েছে ভুল, আর বিবাদী বলতে চাই কি এইটাই সঠিক, সেই ওইটার উপরে জোর দেয়। আর আমি বলতে চাই যে না, এটা প্রতারণামূলক ভাবে হয়েছে, সৃজন হয়েছে, বা মিউচুয়াল মিস্টেকের মাধ্যমে সৃজন হয়েছে, এই কারণে আমি এটা বাতিলের জন্য মামলা করছি। তার মানে কি ভিতরে লেখা যেটা ওইটাকে আমিও স্বীকার করি নাকি? 1 লক্ষ টাকা 10 লক্ষ লিখে আছে 10 লক্ষ, কিন্তু 10 লক্ষকে আমিও স্বীকার করি, সেও স্বীকার করে, কিন্তু আমার দাবি হলো হবে 1 লক্ষ, আর আপনার দাবি কি 10 লক্ষই ঠিক আছে। এবার বুঝছেন? যখন কন্টেন্টটা স্বীকার করি তখন সেকেন্ডারি এভিডেন্সের কোনো বাধা নাই। বুঝলেন না? মনে হয় হ্যাঁ, কন্টেন্ট স্বীকার করলে সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, এবার পরে তাড়াতাড়ি পড়তে হবে। এরপরে 3 নম্বর, নিজের একটু পড়েন।
ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে গেছে অথবা হারাই গেছে। এবং হারাই যাওয়ার পরেও আমি অনেক চেষ্টা করছি এটাকে আমি কি করতে পারি নাই, উদ্ধার করতে পারি নাই, খুঁজে করতে পাই নাই, তখন আমি কি দিতে পারবো? সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। কঠিন লাগে? আচ্ছা, আমরা এখন করতেছি কি, আজকের আলোচনার মূল বিষয়টা কি? আজকের আলোচনার মূল বিষয় হলো দাল্লিক সাক্ষ্য। যেটা আমার দাল্লিক বিষয় সেটা আমাকে অবশ্যই হয় প্রাইমারি না হয় সেকেন্ডারি। কখন সেকেন্ডারি দিতে পারবো এই 65 ধারায় সেটা বলছে, এর বাইরে আমি আর সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো না। এবার ডি, এখন একটু নিজেরা একটু পড়েন তো, ডি ই এফ জি এই কয়টা একটু নিজেরা পড়েন। যদি এটা স্বাভাবিকভাবে না নিয়ে যাওয়া যায়, হয়তো পাবলিক মিনিমাম হয়তো certified copy is permitted by the act or by other law in Bangladesh will be given in evidence. Original document যদি মুভেবল না হয়, ইজিলি মুভেবল না হয়, এটা দুই কারণে হতে পারে। একটা হচ্ছে অনেক বড়, আর একটা হলো যে আপনারা মানে যদি কোনো রেকর্ড রুমে যান, সেটা ডিস্ট্রিক্ট কালেক্টরের রেকর্ড রুম হোক, জজ কোর্টের রেকর্ড রুম হোক, আপনি দেখবেন যে পুরোনো যে কাগজগুলো, এই কাগজগুলো অটোমেটিক্যালি আপনার ভঙ্গুর 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 জোরলারে ভেঙে যায়। কারণ ওই আগেরকার যুগের কাগজের মান আর এখনকার যুগের কাগজগুলো ছিল অনেক মোটা, মনে হয় যেন তাল পাতার মতো, ইয়ে করলে ভেঙে যাবে এই টাইপের। তাহলে যদি এরকমের হয় যে না এটা মুভ টুক করলে ওই ডকুমেন্টসটা আরো ভেঙে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, এইটা ইজিলি মুভেবল বিভিন্ন ব্যাখ্যায় এটা করা যায়, সোজা কথা। বুঝতে পারছি? 4 নম্বর। 5, when the original is a public document, হ্যাঁ, অ্যাকর্ডিং টু সেকশন 74, সরকারি দলিল, যখন এটা সরকারি দলিল। পাবলিক ডকুমেন্ট থাকে কি বলেন তো? খালি পালাম বই সরকারি অফিসে, সরকারি অফিসে রক্ষিত থাকে, সেটা হলো পাবলিক ডকুমেন্ট, তখন আমি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। when the original is a document by which certified copies is permitted by this law, এবং এই আইনি যেখানে সার্টিফাইড কপি অনুমোদিত, সেখানে আমি কি দিতে পারবো? সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। এরপরে লাস্ট হচ্ছে when the original contents in numerous account, মানে কি, যখন অরিজিনালটা একাধিক হিসাবের বইয়ে বা একাধিক জায়গায় থাকে, তখন আমি কি দিতে পারবো? সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। মানে আমি original কপিটা বিভিন্ন জায়গা বিভিন্ন সরকারি অফিসে রয়েছে, ধরুন এসি ডিসি এইবার এটা না, আচ্ছা আমাকে একটু বলেন, আপনাকে যে সার্টিফিকেট দিচ্ছে, মানে আপনি এসএসসি পাস করছেন বা আপনি অনার্স পাস করেছেন, আপনার অনার্স পাসের যে সার্টিফিকেট দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, এই মার্কশিটটা কোথায় আছে বলেন তো? মার্কশিটটা কিভাবে দিলেন? বোর্ডে? এটা কি একটা রেজিস্টারে? মানে 4 বছর অনার্স করছেন আপনি বা 5 কোর্সে পড়ছেন, তাহলে আপনার 4 বছরের জন্য 4টা আলাদা আলাদা রেজাল্ট আলাদা আছে, সাবজেক্টের রেজাল্ট আলাদা থাকতে পারে, ইয়ারের 4টা ভলিউম হতে পারে। তাহলে আপনার ওই সার্টিফিকেটটা কয়টা ভলিউমে, অরিজিনালটা কয়টা ভলিউমে? এবার বুঝছেন নাকি বুঝেন নাই? একটা কালেকশন, একাধিক কিসের কালেকশন। এখন কম্পিউটারে আপনার ব্যাংকের লেনদেন হচ্ছে, আগে কিভাবে হইতো? লেজার বুক, লেজার বুক এরকম আপনারা দেখছেন কিনা আমি জানি না, এরকম আলাদা আলাদা বইয়ে থাকতো। যখন আপনি লেনদেন করবেন, 2025 সালেরটা নিয়ে আসো, 2020 সালেরটা নিয়ে আসো, একাধিক কালেকশনের মাধ্যমে আপনাকে একটা হিসাব দিবে। এবারে বুঝছি। আচ্ছা, তাহলে কয়টা বললাম? কয়টা হয়? 7টা না? 7টা ক্ষেত্রে আমরা কি দিতে পারবো? সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। আর একটা বিষয় আছে, ওকালতি করবেন, পড়ে নেন, সেটা হলো আপনার এই চা খাইতে থাকেন, সেটা হলো
কি বললাম বলেন তো, যে ওকালতের জন্য আপনাদের লাগবে বা রিটেনের পরীক্ষার জন্য আমাদের লাগতে পারে, যে এই 7টা দলিল আপনি বলেন এই 7টার মর্যাদা কি এক? 7 প্রকারের মর্যাদা বা 7টা মানে আমাদের 5টা সেকেন্ডারি এভিডেন্স, 5টা সেকেন্ডারি এভিডেন্স কি এক মর্যাদার? সার্টিফিকেট কপির যে মর্যাদা, ওরাল অ্যাকাউন্টস এর কি এক মর্যাদা হবে? হ্যাঁ, তাহলে চাইলেই আপনি সব জায়গায় যে কোনো সার্টিফিকেট কপি দিতে পারবেন না। এইটা আপনার এই লাস্টে বলা আছে যে কোন ক্ষেত্রে কোনটা দিবেন, এটা নিজেরা একটু পড়েন। এটা এখন আপনারা আমি প্রশ্ন করতে লাস্ট ওয়ান জি হুম, এরপরে দেখেন ইন কেসেস এ, সি এবং ডি, এ সি এবং ডি মানে কি কোন কিসের এ, সি, ডি? এই 65 ধারার এতে কি আছে যে বিবাদীকে নোটিশ দিয়েছেন, বিবাদী আপনার ডকুমেন্ট সাপ্লাই করে নাই। সিতে কি আছে? যখন এটা হারিয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। ডিতে কি আছে? যে এটা ইজিলি মুভেবল না। তাহলে এই 3 ক্ষেত্রে আপনি এনি সেকেন্ডারি এভিডেন্স, যে কোনো ধরনের মাধ্যমিক দলিল আপনি দিতে পারবো বিতে কি ছিল যে আপনার যখন কন্টেন্টটা বিবাদী স্বীকার করে, তাহলে যখন স্বীকার করে স্বীকারটা কি হইতে হবে? লিখিত হইতে হবে। লিখিত স্বীকার হলে আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন। ইন কেস অফ ই আর এফ, পাবলিক ডকুমেন্টের সার্টিফিকেট কপি, তখন কি দিতে হবে? এসব ক্ষেত্রে সার্টিফিকেট কপি ছাড়া অন্য কিছু হবে না। কোন কোন ক্ষেত্রে? যখন পাবলিক ডকুমেন্ট আর আইনি সার্টিফিকেট কপি পারমিট করে, মানে ই আর এফ এ অনলি অনলি কোন ধরনের দিতে পারবেন আপনি? সার্টিফিকেট কপি। অন্য কোনো এবার বুঝছেন? মামলার নকল সার্টিফিকেট কোন ক্ষেত্রে? যখন ডকুমেন্টটা পাবলিক ডকুমেন্ট, তখন আপনাকে এই 5 প্রকারের সেকেন্ডারি এভিডেন্স অনলি কোনটা দিতে পারবেন? সার্টিফিকেট কপি। বুঝতে নেবেন না বোঝেন নাই? এটা না জানলে তো আপনি ঝামেলা করবেন না। সেকেন্ডারি এভিডেন্স যে কোনো একটা দিব আমি না, সব জায়গায় যে কোনো একটা দিলে চলবে না। হুম। 63 দ্বারা এই জন্য ওটা ইয়ে দিয়েছি। হুম, ওটা শুধু শিরোনাম পড়ে দেবেন যে 65 ধারায় 65 এতে এবং 65 বিতে কি আছে। ভিতরে গিয়ে পড়তে গেলে আমাদের সহজ সেকশন গুলা মারা পড়বে। 66 ধারা রুলস অ্যাজ টু নোটিস টু প্রডিউস। দেখেন 65 এতে আমরা দেখছি কি যে 65 এতে সার্টিফিকেট কপি দিতে গেলে, সেকেন্ডারি এভিডেন্স দিতে গেলে আপনাকে অপরপক্ষকে কি করা লাগবে? নোটিশ দেওয়া লাগবে। মনে আছে না নাই? নোটিশ না দিয়ে আপনি সেকেন্ডারি এডমিশন এভিডেন্সকে এডমিসেবল করতে পারবেন না। কথা বুঝেন? এখন কি বোঝা যায় প্রথম দিনের থেকে? আমি সবেমাত্র নবিস, নবিস নিয়ে একটা আমার ইয়ে আছে, নবিস। হ্যাঁ, আমার বরিশালের ব্যক্তিগত যে ইয়ে যেখানে পড়াই, ওখানে একটা স্টুডেন্ট আসছে, কিচ্ছু জানতো না, একেবারেই এই যে নবীর, কিচ্ছু জানতো না, আইনের নামও ঠিক মতো বলতে পারতো না। আল্লাহ রহমত, সে প্রথম পরীক্ষায় প্রিলি পাস করছে।
এরপরে রিটেনের ক্লাস 3 দিন না যেন 4 দিন করছে। এরপরে পারিবারিক সমস্যার কারণে ও আর ক্লাস করতে পারেনি। তো ওই যে আমি সেকশন বই দেখে দেখে পড়াইছি, আমি তো নোট আলাদা করে ইয়ে পড়াইনি, আমি মোট সবসময় পড়াইছি যে মেন বই, মেন বই ও ভাবে পড়ে না। ও পরীক্ষা দিতে, পরীক্ষা আবার ভালো হয়নি, ও রেজাল্ট তো দেখেনি, ও তো ফেলই করবে। কেমনে কেমনে যেন এই গত পরশু সে রেজাল্ট দেখছি। এই যে এবার যে ভাই রিভিউ না, রিভিউ তো কালকে দিচ্ছে, ও পরশু জানছে ওর রেজাল্ট। সে ইয়েও জমা দেয় নাই, ওই যে ভাইবের জন্য যে কাগজপত্র জমা দিতে হয় তাও দেয় নাই, কারণ ও মানে আমি পাস করবো না, পাস করছি। কারণ আমার বলে স্যার কি করবো, যাও যাই ইয়ে জমা দেন আপনি ভাইবের জন্য, একটা দরখাস্ত দেন, দিয়ে জমা দেন, দেখেন তারা আপনাকে অ্যালাউ করে কিনা। এগুলো দেখেন আল্লাহর সিদ্ধান্ত। যাই হোক, তাহলে শিশুটিদের আমরা যেটা দেখলাম যে নোটিশ না দিলে সেকেন্ডারি এডমিশন এভিডেন্সকে এডমিসেবল করা যাবে না। সেই ক্ষেত্রে আগে আমাকে কি দিতে হবে? নোটিশ দিতে হবে। ৬৬ দ্বারা নোটিশ দেওয়ার কথাটা মুখ্য না, ৬৬ দ্বারা মুখ্য কথা হচ্ছে ৬টা ক্ষেত্রে নোটিশ না দিয়ে পারা যাবে। এই ৬টা ক্ষেত্র একটু পড়তে হবে আপনাদেরকে। ৬টা ক্ষেত্রে কি দিয়া নোটিশ না দিলেও চলবে, এটা হলো আমাদের মূল। যে ৬৬ ধারায় প্রথমত হলো ৬৬ ধারার বিষয়বস্তু কি? নোটিশ। নোটিশ না দিয়া সেকেন্ডারি এডমিশন এভিডেন্সকে এডমিসেবল করা যাবে না। প্রথম কথা হলো যাবে না, তবে ৬টা ক্ষেত্রে যাবে। এই ৬টা ক্ষেত্রে একটু নিজেরা পড়ে নেবেন। একবার চোখ বুলাই নেন। সহজ আছে না? যখন প্রতারণার মাধ্যমে আদায় করছে বা সে নিজে আইনে জানে যে এটা তাকেই প্রডিউস করতে হবে নাকি। আচ্ছা, যখন এটা নিজেই একটা ডকুমেন্ট, নিজেই একটা নোটিশ যেটা সাবমিট করতে হবে, ওইটা নিজেই একটা কি নোটিশ, তাহলে সেক্ষেত্রে আর নতুন করে নোটিশ দেওয়ার দরকার নাই। এখন দেখেন, আমরা হাতের লেখার বিষয়ে দুটো ধরনের আমরা ইয়ে পড়েছিলাম। একটা হলো এক্সপার্ট হইতে হবে ৪৫ ধারা অনুযায়ী, আর একটা হলো যে হাতের লেখা চেনে, শনাক্তকারী। ৬৭ ধারায় মূলত এই যে লেখে বা লেখা চেনে, এই এই জাতীয় সাক্ষীদেরকে এখানে আপনার বোঝানো হয়েছে। দেখেন, ইফ এ ডকুমেন্ট, ৬৭ ধারা, ইফ এ ডকুমেন্ট ইজ অ্যালিজ টু বি সাইন্ড or to have been written wholly or in part by any person, যখন একটা দলিল স্বাক্ষর দেওয়া অথবা লেখা সম্পূর্ণ অথবা আংশিক লেখা হোক, তখন দাবি করা হয় যে এটা অমুক ব্যক্তি লিখছে অথবা এটা অমুক ব্যক্তির স্বাক্ষর, তাহলে এইটা যে অমুক ব্যক্তির স্বাক্ষর অথবা অমুক ব্যক্তির লেখা,
তাহলে এইটা আপনাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা কত ধারা কথা? 67 ধারা কথা। only or in part, in part, I have read also not sir এদিকে উত্তর প্রনাউন্সিয়েশন অলেজ বলছে এলএস এলিজ 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 এইখানে এলিজ মানে অভিযুক্ত না, দাবি করা হয়। হুম 67 বুঝতে পারছি। আচ্ছা, প্রুফ অ্যাজ টু ডিজিটাল সিগনেচার। এখানেও মানে বলছে যে যদি কোনো জিনিস দাবি করা হয় যেটা ডিজিটাল সিগনেচার, তাহলে আপনাকে ওটা যে ডিজিটাল সিগনেচার এটা কি করতে হবে? প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে হবে। এগুলো কন্টেন্টসটা শুধু পড়বেন। 68-তে আসি। যখন আইনে বলে দিয়েছে যে একটা ডকুমেন্ট অ্যাটলিস্ট টু উইটনেস বা কোনো উইটনেস দ্বারা অ্যাটাস্টেড হইতে হবে, তাহলে আপনাকে ওই দলিলটা যতক্ষণ পর্যন্ত না ওই অ্যাটাস্টিং উইটনেস সাক্ষী দিবে ততক্ষণ পর্যন্ত আর দলিলটা প্রমাণিত বলে গণ্য হবে না। আগে বুঝতে হবে আপনাকে। যেমন দেখেন, বিবাহের কাবিননামা একটা ডকুমেন্ট কিনা। এখন একটা বিবাহের কাবিননামা আইনত গ্রহণযোগ্য হতে গেলে কি লাগবে? দুইজন সাক্ষী লাগবে। তাহলে যদি এটা নিয়ে ডিসপিউট অ্যারাইজ করে, আমাদের সবসময় মাথায় রাখতে হবে সাক্ষ্য আইনটা কেন ডিসপিউট অ্যারাইজ করলে প্রমাণ করার জন্য। এডমিটেড ফ্যাক্ট নিড নট বি প্রুফ, ওইটা দ্বারা কোনো ঝামেলা নাই। তার মানে কি প্রত্যেকটা জায়গায় আমি ধরে নিই অপরপক্ষ আমার এটাকে অস্বীকার করবে। আপনার বিবাহের কাবিননামা অস্বীকার হইলো যে না এটা আমার বিবাহের কাবিননামা না, তাহলে এখানে কয়জন সাক্ষী থাকে? মিনিমাম দুইজন। তাহলে ওই অ্যাটলিস্ট আপনার একজন অ্যাটাস্টিং উইটনেস দিয়ে আপনাকে কি করতে হবে? এটা প্রমাণ করতে হবে যে এটা আমার সাক্ষ্য এবং আমার সামনে বসে এই দলিলটা সম্পাদন করা হয়েছে। ওটা একটা ডকুমেন্ট। দলিল মানে কিন্তু সাক্ষ্যবলা দলিল না, আমি প্রত্যেক দিন বলে দিই। দলিল মানে ডকুমেন্ট। ওকে, ডিজিটাল স্বাক্ষর হলো একেবারে সহজভাবে যেটা বুঝবেন, ওটা অনেক ভাস্ট একটা বিষয়, ভাস্ট এরিয়া। ডিজিটালি একটা স্বাক্ষর ক্রিয়েট করা যায় কম্পিউটারাইজ সফটওয়্যারের মাধ্যমে, এই একটা হতে পারে। অথবা আপনার যার স্বাক্ষরটাকে যখন আপনি কম্পিউটারাইজ করে এটাকে স্ক্যান করে অন্য এক জায়গায় বসাই দেবেন, সেটা ডিজিটাল নিয়ে ওইখানে স্ক্যান করে ওখানে বসাই দেয়। এগুলো হলো ডিজিটাল স্বাক্ষরের সহজ ফর্ম। আর জটিল ফর্ম যেটা, কঠিন ফর্ম যেটা, যেগুলো বিভিন্ন সফটওয়্যার কোম্পানির মাধ্যমে আপনাকে ক্রয় করতে হয় এক্সপার্টের মাধ্যমে, ওটা কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে আপনার একটা ডিজিটাল স্বাক্ষর তৈরি করে দিবে। ওটার একটা পাসওয়ার্ড থাকবে, বুঝছেন? স্বাভাবিকভাবে যেটা বুঝবেন একবার মিনিমাম মানে সহজ ডিজিটাল স্বাক্ষর যেটা, যে আপনি একটা স্বাক্ষর দিলেন, স্ক্যান করে দিল, ডিজিটাল ফর্মে চলে গেল, এটাকে আপনি ডিজিটাল স্বাক্ষর। 69 প্রুফ হয় নো অ্যাটাস্টিং উইটনেস ফাউন্ড। তাহলে আগের বার বললো যে আপনার সাক্ষী দিয়ে এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন যদি না পাওয়া যায় সেক্ষেত্রে পদ্ধতি কত ধারায়? 65 ধারায়। একটু পরে বলেন তো কি করতে হবে তখন? যে অন্তত একজনের পোস্টার এই ব্যক্তির হাতের লেখা এবং যে ব্যক্তি দলিলটি সম্পাদন করেছে তার স্বাক্ষর এবং সহযোগিতা, মানে এমন কেউ যে বলবে যে এটা তার স্বাক্ষর, ওদেরকে যদি না পাওয়া যায় তাহলে এইখানে আবার ওই অ্যাটাস্টিং উইটনেসের স্বাক্ষর যে জানে এরকম একজন এসে প্রত্যয়ন করতে হবে যে এটা তার স্বাক্ষর। লাগবে, বুঝতে পারছেন? 70 admission of execution by party to attested document। যদি এটা স্বীকার করে, পক্ষরা যদি এটা স্বীকার করে, তাহলে এটা সাফিসিয়েন্ট প্রুফ, পর্যাপ্ত প্রমাণ হিসেবে বিবেচিত হবে। আচ্ছা,
এখন আছেন অ্যাটাস্টিং উইটনেস যদি ডিনাই করে, If the attesting witness deny or does not record that রিকল না রিকালেক্ট, collect that other may be proved by the other evidence. অন্য evidence দ্বারা এটা সে এভিডেন্স কি হতে পারে? মানে ধরেন আপনি বিশ্বাস করে আমাকে দলিলের সাক্ষী বানাইলেন, এখন আমি সাক্ষী না দেওয়া পর্যন্ত ওই দলিলটা আইনত গ্রহণযোগ্য হবে না। আমি সাক্ষী দিতে গিয়ে বললাম যে না এটা আসলে আমার সামনে সত্যায়ন হয় নাই বা এই স্বাক্ষরটা আমার না, তাহলে আদার এভিডেন্স দিয়ে আমি যে ডিনাই করতেছি এটা আবার আদার এভিডেন্স দিয়ে প্রমাণ করা যাবে, বুঝছেন? আদার এভিডেন্স হতে পারে যে ধরেন আমার হাতের লেখা চিনি এমন কেউ এসে বলবে যে না এটা তার হাতের লেখা, অথবা এই একটা হতে পারে, অথবা আমি যদি আমার হাতের লেখাকে অস্বীকার করি তাহলে আমার কোনো এডমিটেড হাতের লেখা বা এডমিটেড সিগনেচারের সাথে ওই সিগনেচারকে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। এবার আবার ওই 45 অনুযায়ী আমার এক্সপার্টের কাছে পাঠাইতে হবে। এটা দ্বারা প্রমাণ করতে হবে যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এবার বুঝতে পারছেন? কত ধারায়? 71 ধারায়। আচ্ছা, 72 ধারাটা একটু পড়েন। document was required by law has been attested. Document was required by law. মানে কি, আইনে যদি কোনো একটা দলিল অ্যাটাস্টেড হইতে হবে এরকম শর্ত না থাকে তাহলে এটা আনঅ্যাটাস্টেড ডকুমেন্ট যেভাবে আমরা প্রমাণ করব এটাও আমরা সেভাবে প্রমাণ করব। আচ্ছা, এখন আসি আমরা পাবলিক ডকুমেন্ট কি 74 দ্বারা। এটা আমার মনে হয় যারা এই মানে এই আইনের ছাত্র এরা সবাই এটা জানে যে পাবলিক ডকুমেন্ট আসলে কি। এটা গেল একটু পড়ে নেন কি কি। আমরা শুধু একটাই জানি যে পাবলিক রেকর্ড কেপ্ট ইন বাংলাদেশ প্রাইভেট ডকুমেন্ট, এর বাইরেও সরকারি অফিস আদালতে আইন প্রণয়নকারী সংস্থা মানে সরি লেজিসলেটিভ অথরিটি, এটা তো সংস্থা না, আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ, এরপরে কোনো এক্সিকিউটিভ অর্গান, রাষ্ট্রের জুডিশিয়াল বডি বা ট্রাইব্যুনাল, এদের দৈনন্দিন কার্যক্রম, এই কার্যাবলী যে ফর্মিং দ্য রেকর্ড, যে রেকর্ডের ওই রেকর্ডটাই হলো আমাদের পাবলিক ডকুমেন্ট। সবরিন সবরিন অথরিটি, সার্বভৌম কর্তৃত্ব। সার্বভৌম কর্তৃত্ব মানে কি, যেই দেশটা স্বাধীন, সেই স্বাধীন দেশের পরাধীন আসলে তো দেশ হিসেবে বিবেচিত হয় না। সার্বভৌম বলতে তো আমরা বুঝি যে আমরা প্লাস যে দেশগুলো স্বাধীন এবং তাদের সাথে আমাদের লফুলি কন্ট্রাক্ট এই এই ওভারঅল। আমি ইন্ডিয়ান, ইন্ডিয়ান একটা লেজিসলেটিভ বা ইন্ডিয়ান এক্সিকিউটিভ অথরিটির যে কার্যক্রম এটা যদি কোথাও লিপিবদ্ধ থাকে তাহলে ওটাও কি ডকুমেন্ট? প্রাইভেট ডকুমেন্ট, অল আদার ডকুমেন্টস আর প্রাইভেট। এরপরে আসেন সার্টিফিকেট কপিস আসলে কি। 76 আমরা তো এর আগে দেখেছি যে এই 63 দ্বারা দেখেছি না, সার্টিফিকেট কপিটা কি এক ধরনের সেকেন্ডারি এভিডেন্স। আচ্ছা, তাহলে সার্টিফিকেট কপিটা আসলে কি? যেই ডকুমেন্ট গুলো সরকারি দপ্তরে রক্ষিত থাকে সেটা প্রাইভেট ডকুমেন্ট হতে পারে, পাবলিক ডকুমেন্টও হতে পারে। কোথায় রক্ষিত থাকবে? সরকারি দপ্তরে, পাবলিক অফিসে যদি রক্ষিত থাকে, এবং কোন ব্যক্তি যদি আইনত ওই ডকুমেন্টটা পাওয়ার অধিকারী থাকে, সব ডকুমেন্ট আপনি চাইলেই পাবেন না। যদি আপনি লিগেলি এটা এন্টাইটেল থাকেন তাহলে আপনাকে একটা প্রপার ফি জমা দিতে হবে। জমা দিয়ে আবেদন করলে ওই অফিস থেকে ওই অফিসের একজন ডেজিগনেটেড কর্মকর্তা থাকবে স্বাক্ষরিত, এবং সেখানে লিখবে যে এটা ট্রু কপি। ট্রু কপি মানে অবিকল নকল, তার অফিসে যেটা আছে আমাকে সেটা দিয়েছে। যখন এরকম সিল এবং স্বাক্ষর দিয়ে আমাকে একটা কপি দেবে, ওই কপিটাকে বলা হয় কি সার্টিফাইড কপি। বুঝতে পারছি? সবাই একটু পড়েন 76 দ্বারা। Every public officer, every public officer having every public who is any person has the right to make and give that person or demand a copy of it or payment of the legal fee. Therefore, together with a certificate written and the proof of such copy that is a true or such document or part thereof, as the fee may be, and such certificate shall be dated and Sealed.
ফিল্ড আছে না? Dated and subscribed by Official. with his name and his Official title and shall be sealed. Whenever such official is authorized by law to make use of the sealed and such copies to certified, shall equal certificate copy. আমি বুঝতে পারছি, মানে যা বলছি ওটা এখানে আছে, খুব এটাই আছে এখানে। তাহলে সেকেন্ডারি এভিডেন্সের বেস্ট এভিডেন্স কোনটা? সেকেন্ডারি এভিডেন্সের বেস্ট এভিডেন্স ওইখানে যে মানে ABC আকারে সাজাইছে ওইটা আপনি গুরুত্ব আকারে বুঝতে পারবেন। একবারে লাস্টে হচ্ছে কি ওরাল অ্যাকাউন্টস অফ দ্য কন্টেন্টস অফ এ ডকুমেন্ট, ওটা সব থেকে দুর্বলতম সেকেন্ডারি এভিডেন্স। হ্যাঁ একেবারে দুর্বল, লোয়েস্ট। আচ্ছা, এরপরে আপনার ৭৭ এবং ৭৮ একটু নিজেরা পড়ে নেবেন। এখন আসি আমরা প্রিজাম্পশন, অনুমান। আমরা আগেই বলেছিলাম প্রিজাম্পশন কয় প্রকার? ৩ প্রকার, মে, শ্যাল আর কনক্লুসিভ প্রুফ। মে প্রিজাম্পশনের ব্যাপারে আবারও বলছি, যদি আইনে কোথাও লেখা থাকে দ্য কোর্ট মে প্রিজিউম, কথাটা থাকবে কিভাবে? দ্য কোর্ট মে প্রিজিউম। যদি কোথাও এরকমের থাকে তাহলে আদালত ওইটাকে প্রমাণিত ধরতেও পারে নাও ধরতে পারে। সে বলতে পারে পক্ষধরকে যে আপনাকে এটা এভিডেন্স দিয়ে সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, যদি বলা থাকে মে প্রিজিউম। আর যদি বলা থাকে শ্যাল প্রিজিউম তাহলে কোর্ট ওটাকে প্রমাণিত ধরে নিবে, তবে এটা রিবাটেবল। রিবাটেবল মানে কি? খণ্ডনযোগ্য। যে দাবি করবে এটা সঠিক না, বার্ডেনটা তার, বার্ডেনটা তার যে এটা সঠিক না। বুঝতে পারছি? আর কনক্লুসিভ প্রুফ কি? চূড়ান্ত প্রমাণ। এইটাকে আর ডিসপ্রুভ করার জন্য কেউ কোনো সাক্ষ্য দিতে পারবে না। ক্লিয়ার? এখন আমাদের শ্যাল প্রিজাম্পশন আছে কোন কোন ধারায়? এখানে আমাদের যেটা পড়তে হবে ৭৯ থেকে শুরু করে, ৭৯ থেকে শুরু করে আমাদের যেটা পড়তে হবে যে কোন ধারায় শ্যাল প্রিজাম্পশন এবং কি বিষয়ে শ্যাল প্রিজাম্পশন। প্রথমে আসেন ৭৯ তে কি আছে? সার্টিফিকেট এন্ড সার্টিফাইড কপি। এটা কোন ধরনের প্রিজাম্পশন? শ্যাল প্রিজাম্পশন। শ্যাল প্রিজাম্পশন কি আগে পরে একটু দেখেন তো। যেটা আপনি অবশ্যই ধরে নিবে, বাট যেটা রিভার্স। আমি বলি এখানে একটু বুঝে নেন সবাই, আলোচনা বোঝা যায়। ইংরেজিতে যারা পড়বেন তারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। কোথাও লেখা আছে শ্যাল প্রিজিউম টু বি জেনুইন, আবার কোথাও আছে শ্যাল প্রিজিউম টু বি কারেক্ট, সঠিক। এখন দেখেন যেমন ৭৯ দ্বারা কি আছে? দ্য কোর্ট শ্যাল প্রিজিউম every document purporting to be a certificate or certified copies or other document which is by law declared to be admissible as evidence of any particular fact and which purports to be duly certified by any officer of the government to be genuine। তাহলে এইটা হলো মূল কথা, যেখানে সার্টিফিকেট এবং সার্টিফাইড কপি প্রিজাম্পশনটা শ্যাল প্রিজাম্পশন। শ্যাল প্রিজিউম কি? টু বি জেনুইন। বুঝতে পারছি? এরপরে আসেন আপনার ৮০ ধারায়। ৮০ ধারায় কিসের প্রিজাম্পশনের কথা বলা হয়েছে? এখানে হলো মেমোরান্ডাম অফ এভিডেন্স, সাক্ষ্যের স্মারকলিপি। আমরা সিআরপিসিতে আছে, সিপিসিতেও আছে, যখন বিচারক সাক্ষ্য গ্রহণ করবে সে সাক্ষ্যটা লিপিবদ্ধ করেন, এটা মেমোরেন্ডাম লিপিবদ্ধ করেন, স্মারক দিবে যে এটা এইভাবে লেখা হয়েছে। তাহলে এই যখন এটা মেমোরেন্ডাম বিচারক দিবে ওইটার আইনের কি প্রিজাম্পশন? শ্যাল প্রিজাম্পশন। এন্ড শ্যাল প্রিজিউম কি? এটা দেখেন এখানে দেখেন শ্যাল প্রিজিউম লাস্টে দ্যাট দ্য ডকুমেন্ট ইজ জেনুইন। পাইছেন না পান নাই? নাকি পান নাই? তাহলে শ্যাল প্রিজিউম দ্য ডকুমেন্ট ইজ জেনুইন। এখন বলতে পারেন না স্যার সবই তো জেনুইন দেখি, আর কি আছে? আচ্ছা, এটা যদি কথা হয় আরো একটা জেনুইননেস আছে, সেটা হলো প্রিজাম্পশন অ্যাজ টু গেজেটস ইন ডিজিটাল রেকর্ড দ্য কোর্ট শ্যাল প্রিজিউম দ্য জেনুইননেস। তাহলে এখানেও কি? শ্যাল প্রিজিউম টু বি জেনুইন কিসের? ডিজিটাল রেকর্ড। ওকে, ৮৩ ধারা একটু পড়েন।
Presumption as to map or plan made by the operators of government. Therefore, shall be reviewed that maps or plans purporting to be made by the accurate accurate বুঝছেন? হ্যাঁ, accurate এইগুলো বোঝানোর জন্য এইভাবে বলি, কারণ কারো কারো হয়তো ইয়ে লাগতে পারে, বুঝতে গেলে তো আপনাকে একটা লেভেলে আসতে হবে। এখন দেখেন ম্যাপ এবং চার্টের ক্ষেত্রে কি বলছে? অ্যাকুরেট বলছে, জেনুইন কেন বলে নাই? কারণ দেখেন ম্যাপটা অ্যাকুরেট হইতে হবে, আর জেনুইনটা কি? জেনুইনটা কি মানে যা আছে তাই, ওইটা জেনুইন হইতে পারে, যেটা না না ডুপ্লিকেট না। আর ম্যাপ চার্টের ব্যাপারে তো আপনার ডুপ্লিকেটের প্রশ্ন না, প্রশ্ন হলো কি আপনি এইখানে যেভাবে আছে আপনি ম্যাপে ওইভাবে তুলতে পারছেন কিনা, এই জন্য এখানে শব্দটাই হচ্ছে কি অ্যাকুরেট। এখন কার ম্যাপ অ্যাকুরেট? যদি আন্ডার দ্য অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, যদি সরকারের কর্তৃত্বে এটা করা হয়। দেখছেন ম্যাপ আর চার্ট, এই জন্য শব্দটা দিয়েছে কি অ্যাকিউরেট, অ্যাকুরেট। আর সার্টিফিকেট কপি, মেমোরেন্ডাম অফ এভিডেন্স, ওগুলোর ক্ষেত্রে দিয়েছে কি প্রিজাম্পশন, শ্যাল প্রিজিউম টু বি জেনুইন, আর এখানে শ্যাল প্রিজিউম টু বি কারেক্ট, অ্যাকুরেট। বুঝছেন? এইভাবে করতে হবে। খালি অনেকে বলে এই ধারায় শ্যাল এই ধারায় মেয়ে, না, আপনি ওই ধারার কি কোন বিষয়ে শ্যাল প্রিজাম্পশন, কোন বিষয়ে মে প্রিজাম্পশন, এটা আমাদেরকে জানতে হবে। তা বলেন তো 80 ধারায় কিসের কথা বলা হয়েছে? 80 ধারায় জেনুইন কি জেনুইন না, 80 ধারায় সার্টিফিকেট কপি না, ভালো করে পড়েন। আশি ধারায় সাক্ষী, জুডিশিয়াল রেকর্ড, জুডিশিয়াল প্রসিডিং এর যে লিখিত সাক্ষ্য, কনফেশনাল স্টেটমেন্ট, এগুলো দেখতেছেন না 80 ধারায়? ধরেন 164 ধারায় একজন ম্যাজিস্ট্রেট একটা জবানবন্দি লিপিবদ্ধ করছে, তো ওইটা কোন ধরনের প্রিজাম্পশন? শ্যাল প্রিজাম টু বি জেনুইন। আচ্ছা, এবার আসেন 84 ধারায়। বুঝতে পারছেন কত? এটা কি শ্যাল প্রিজাম্পশন? এটা তো বুক, এখানে তার ক্যারেক্টারিস্টিক্স এর কথা আসবে না, এখানে কি আসবে? জেনুইন। আচ্ছা 85 ধারায় আসেন। The court shall presume that every document purporting to be a power of attorney. এখন একটু দেখেন, একটু ওদিকে যায় না, শেষের দিকে যায় না, কি কি আছে? পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি কি করা লাগে? সম্পাদন করতে হয় না? আচ্ছা, নোটারি পাবলিক কি করা লাগে? সম্পাদন করতে হয়। তাহলে যখন একটা পাওয়ার অফ অ্যাটর্নি নোটারি পাবলিক হবে, বা কোন কার কর্তৃক? নোটারি পাবলিক কর্তৃক অথবা কোনো জাজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক, তখন এইটাকে আদালত কি ধরনের প্রিজাম্পশন দেবে? যে এটা ডিউলি এক্সিকিউটেড। The court shall presume that it was duly executed. এখানে আর অথেন্টিক, জেনুইন, কারেক্ট এইসব বিষয় না। আদালত কোন ধরনের প্রিজাম্পশন নেবে? যখন একটা পাওয়ার অফ অ্যাটর্নি বা একটা আপনার নোটারি পাবলিক করবে, অথবা একজন ম্যাজিস্ট্রেটের সামনে একটা আপনার করবেন, এফিডেভিট করবেন, তাহলে ওইটা আদালত কি ধরে নিবে? যে এই নোটারি পাবলিকটা বা এই এফিডেভিটটা ডিউলি এক্সিকিউট করা হয়েছে, যথাযথভাবে সম্পাদন করা হয়েছে। এখানে আর কারেক্টার, বুঝতে পারছেন? কি নিয়ে প্রশ্ন আসবে? যেই প্রক্রিয়া করা দরকার সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে আদালত ধরে নেবে, শ্যাল প্রিজাম্পশন। 85A, the court shall presume that every digital record purporting to be an agreement containing the digital signature, কোন ডিজিটাল রেকর্ডে কোন এগ্রিমেন্ট যদি হয়, তাহলে ওইখানে কি থাকতে হবে? ডিজিটাল সিগনেচার থাকবে, যে এই ডিজিটাল সিগনেচারটা ডিউলি অ্যাফিক্সড। বুঝছেন? মানে কি এক জায়গা থেকে নিয়ে ওইখানে বসানো হয়েছে।
তাহলে এরকম করে আপনাদের মূল কাজ হচ্ছে আপনার এই 90-এর এ ধারা পর্যন্ত কোনটায় শ্যাল, কোনটায় মে, কি বিষয়ে শ্যাল, কি বিষয়ে মে, এটা পড়তে হবে। এর মধ্যে কমন যে বিষয়গুলো আছে, যেমন 90 ধারায় 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট, পুরনো দলিল, মে প্রিজাম্পশন, এখানে আর শ্যাল প্রিজাম্পশন না, মে প্রিজাম্পশন। তার মানে কি, আদালত প্রমাণিত ধরতেও পারে, নাও পারে। তখন বলতে পারে যে এটাকে তোমাকে সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। আচ্ছা, আবার 90-এর এ 5 বছরের ডিজিটাল রেকর্ড, কত বছর বয়সী, 5 বছরের বয়সী। এখানেও কোর্টের মে প্রিজাম্পশন দেওয়া হয়েছে, মানে আদালত এটাকে বিশ্বাস করতেও পারে, বলতে পারে যে না, তোমাকে এটা সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে প্রিজাম্পশনের চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে বুঝতে পারছি, কোনটায় শ্যাল, কোনটায় মে, কি বিষয় নিয়ে শ্যাল, কি বিষয় নিয়ে মে, এইভাবে পড়তে হবে। এতক্ষণ আমরা কি পড়লাম? আচ্ছা, আর আমাদের মূল বক্তব্য আজকে আলোচনা ছিল কি, একটা ডকুমেন্টারি বিষয়ে আমাকে কি দিয়ে প্রমাণ করা লাগবে, একটা ডকুমেন্টারি বিষয়, ডকুমেন্ট আমরা কি দিয়ে প্রমাণ করব, ডকুমেন্ট দিয়ে, নাকি ডকুমেন্টের ব্যাপারে ওরাল এভিডেন্স দেওয়া যাবে, যাবে না যাবে না, কেমনে, কোথায় দেওয়া যাবে? সেটা তো এক ধরনের সেকেন্ডারি। দলিলের বিষয়বস্তু বাদে সব ওরাল। আমি বলছি দলিলের বিষয়বস্তু সম্পর্কে ওরাল এভিডেন্স দিতে পারবেন কিনা। দলিলের বিষয়বস্তু আমি ওরাল এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারবো না, ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। সেটাই তো আমরা পড়ছি নাকি, 64 ধারায় পড়ছি না? হয় আমি প্রাইমারি এভিডেন্স দিব, না হয় সেকেন্ডারি এভিডেন্স দিব, কিন্তু আমি ডকুমেন্টারি বিষয় মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে পারবো না। ক্লিয়ার? 91 ধারাটা একটু পড়েন। একটু পড়েন, পুরোটা পড়েন। প্রপার্টি itself, evidence is permissible, admissible বা permissible by law। বুঝতে পারছেন না পারেন নাই? মানে বলছি কি, যেখানে কোনো মানে কন্ট্রাক্ট বা গ্রান্ট অর আদার ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টি, এগুলা যখন আইনে আছে, এটা কি হইতে হবে, লিখিত হইতে হবে। এবং আইন অনুযায়ী যদি লিখিত হয়, তাহলে ওই ডকুমেন্ট আপনি কি দিয়ে কিভাবে প্রমাণ করবেন, ওই ডকুমেন্টটা দিয়া অথবা ওই ডকুমেন্টের সেকেন্ডারি এভিডেন্স দিয়া, যেখানে আইনের সেকেন্ডারি এভিডেন্স পারমিট করছে, এর বাইরে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না। বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এখানে দুইটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? when a public servant, public officer is required by law to be appointed in writing, যদি আইনে থাকে যে এই জায়গায় একটা লোক কাজ করতে গেলে তার কি লাগবে, লিখিত অ্যাপয়েন্টমেন্ট লাগবে, নিয়োগপত্র লাগবে, এবং যদি দেখানো যায় যে ওই ব্যক্তিটা ওই জায়গায় কাজ করতেছে, তাহলে তার এই লিখিত অ্যাপয়েন্টমেন্টটা প্রমাণ করার দরকার নাই। আর উইলস এডমিটেড টু প্রোবেট, যখন একটা উইলটা প্রোবেটে পরিণত হয়ে যায়, প্রোবেটে এটা অনুমোদন হয়ে যায়, তখন আর উইলটা প্রমাণ করার দরকার নেই, এটা তখন প্রোবেট দিলেই হবে। বুঝতে পারছি না পারি নাই? তাহলে এই অ্যাপয়েন্টমেন্টটা আপনি ওই পদ্ধতি কাজ করেন, ধরেন আইনে আছে যে এই জায়গায় বসতে গেলে একজনের লিখিত নিয়োগপত্র ছাড়া এই অফিসে বসতে পারে না। যদি দেখানো যায় যে ওই লোকটা ওই জায়গায় অফিসিয়াল কাজ করতেছে, কর্মরত আছেন, তাহলে তার লিখিত নিয়োগপত্রটা আমার প্রমাণ করার দরকার নাই। আর এটা বলছে কি, উইলস এডমিটেড টু প্রোবেট নিড নট বি প্রুভ।
এটা কিসের মাধ্যমে প্রমাণ করতে পারবো? আমি প্রবেটের মাধ্যমে প্রমাণ করতে পারবো। তাহলে 91 বিষয়টা বুঝতে পারছি আমরা, যে কন্টেন্টস অফ এ ডকুমেন্ট প্রমাণ করতে গেলে আমাকে কি দিয়ে প্রমাণ করতে হবে? ওই ডকুমেন্টটা দিয়ে, হয় প্রাইমারি না হয় সেকেন্ডারি। বুঝছেন না বুঝেন নাই? আপনি বুঝেন নাই? কন্টেন্ট মানে কি? ধরেন এই আপনি একটা চিন্তা করেন যে এই এই পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে, এইটা আপনি প্রমাণ করতে চান, এইটার সামনে আমি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না, তাহলে আপনাকে কি দিয়ে প্রমাণ করা লাগবে? অরিজিনালটা দিতে হবে, যেখানে যেখানে আইনে সেকেন্ডারি এভিডেন্স পারমিট করে, কথা উল্লেখ করে না, পারমিট করে। কত ধারায় পারমিট করে? 65 ধারায়। এই এই ক্ষেত্রে আমি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। তাহলে ওই অপশনের মধ্যে যদি পড়ি, তাহলে আমি তখন কি দিতে পারবো? সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। আদারওয়াইজ অন্য কোনো এভিডেন্স দিয়ে আমি প্রমাণ করতে পারবো না। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। এখন আছি 92 ধারায়। এখানে কি বলছে? এখানে বলছে যখন কোন একটা ডকুমেন্ট এই 91 আপনার 91 ধারা অনুযায়ী প্রমাণিত হয়ে যায়। 91 ধারা কি? একটু আগে যেটা বললাম, যে আপনি একটা ডকুমেন্ট একেবারে অরিজিনাল অথবা সেকেন্ডারি দিয়ে আপনি কি করছেন? প্রমাণ করে নিয়েছেন। তাহলে ওইটা ডকুমেন্টের বাইরে গিয়া কোনো মৌখিক সাক্ষ্য আদালত দিতে দিবে না। হ্যাঁ, এটা হলো মূল কথা। তবে এখানে আপনার 6টা ব্যতিক্রম আছে। যখন আপনি ডকুমেন্টে আছে এক, কিন্তু বলবেন আর এক। কথাটা বুঝতে পারছেন না পারেন নাই? কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে আপনি ডকুমেন্টারি এভিডেন্সের বাইরে গিয়া মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। আগে এটা বুঝেন। ডকুমেন্টে লেখা কি? আমি তোমাকে স্বেচ্ছায় সজ্ঞানে এই দলিল বা এই জমি তোমাকে কি করলাম? দান করলাম। আর আপনি এখন ওইটার বিরুদ্ধে সাক্ষী দেবেন কি? যে না, আমি মুখে স্বেচ্ছায় এটা দান করি নাই। এটা কয়টা ক্ষেত্রে পারবেন? 6টা ক্ষেত্রে। এই 6টার মধ্যে যদি না পড়ে, তাহলে আপনি ডকুমেন্টের বাইরে গিয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। ডকুমেন্টে যা আছে তাই, ভুল হলেও তাই, সঠিক হলেও তাই। তাহলে কয়টা ক্ষেত্র? 6টি ক্ষেত্র। 1 নম্বরটা মনে রাখলেই হবে, যখন ডকুমেন্ট ইটসেলফ ডিক্রিজ সাবজেক্ট ম্যাটার। ডকুমেন্টটাকে নিয়েই আপনি কি করছেন? মামলা করছেন। বারবার করে ওই দলিল বাতিলের দলিল সংশোধনের উদাহরণ আসে। কেন? দেখেন, আপনি দলিল সংশোধন করতেছেন, আপনার বক্তব্য কি? যে এই দাগটা যেটা আছে এটা ভুল। তাহলে আপনি যদি ডকুমেন্টের বাইরে গিয়ে সাক্ষী দিতে না পারেন, তাহলে তো আপনাকে সারা জীবন ওই ভুল দলিল নিয়েই করা লাগবে। তাহলে কখন পারবেন? যখন ডকুমেন্টটাই আপনার ডিক্রির বিষয়বস্তু, মামলার মূল বিষয়বস্তুই এই ডকুমেন্টটা, তখন আপনি এই ডকুমেন্টটাকে চ্যালেঞ্জ করে কি করতে পারবেন? মামলা করতে পারবেন। বুঝতে পারছি? যেমন ওই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম না, জাজমেন্ট রিলিভেন্ট, জাজমেন্ট প্রমাণিত হয়ে গেছে। এখন যদি আপনি ডকুমেন্টের বাইরে যদি মৌখিক সাক্ষ্য না দিতে পারেন, তাহলে আপনি কেমনে প্রমাণ করবেন যে এই জাজমেন্টটা প্রতারণার মাধ্যমে হয়েছে, অথবা যে কোর্ট জাজমেন্ট দিয়েছে সেই কোর্টের জুরিসডিকশন ছিল না? তাহলে যখন ওই ডকুমেন্টটা আপনার মামলার মূল বিষয়বস্তু বা ডিক্রির সাবজেক্ট ম্যাটার, তখন আপনি ডকুমেন্টের বাইরে গিয়া মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। আমি বুঝতে পারছি নাকি পারি নাই? টুইস্ট করতেছি কি? টুইস্ট করার প্রথম কথা হলো কি, যে আমাকে একটা ডকুমেন্ট ইটসেলফ দিয়ে প্রমাণ করতে হবে। এখন আমি এক পক্ষ ইটসেলফ দিয়ে প্রমাণ করলাম, এখন ওই ইটসেলফে যদি প্রমাণিত হয়, তাহলে অপর পক্ষ আবার কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। তখন আমার সে 92 ধারায় যে 6টা ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রমের সুবিধা নিয়ে ডকুমেন্টের বাইরে গিয়া মৌখিক সাক্ষ্য দিতে পারবে। এবার বুঝতে পারছি? ওকে, আচ্ছা। এখন একটু আপনারা 93 থেকে 93, 94, 95 পড়েন। এর মানে কি? আমরা এই চ্যাপ্টারটার নাম কি? ডকুমেন্টে আছে এক, বলবো আর এক। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমি ডকুমেন্টের বাইরে গিয়ে মৌখিক সাক্ষ্য দিতে পারবো, আর কিছু কিছু ক্ষেত্রে পারবো না। এইটার উদাহরণগুলো দেওয়া হয়েছে কত থেকে? 93, 92 তে 6টা বলছে, 93 তে আরো বলছে, 94 তে বলছে। একটু উদাহরণগুলো পড়েন।
তাহলে সহজ হয়ে যাবে। সবাই যারা অনলাইনে আছেন 92 উদাহরণ বলুন। আগে উদাহরণ পড়বেন। 92 না, 92 তো বলেই দিয়েছি। 93 উদাহরণ পড়বেন, এরপরে আপনি কিসে যাবেন, সেকশনে যাবেন। তখন তাহার দ্বারা নিকট ফিক্র করার জন্য যে ঘোড়া 1000 টাকা দিয়ে লিখিত চুক্তিতে অনুমোদন দেওয়া স্থির হয়েছে, সে বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে না। একটা একটা পড়েন। 93 পড়া হয়েছে। 93 মূল বিষয়টা কি? when the language used in a document is itself ambiguous or defective। ambiguous, ambiguous মানে কি? দ্ব্যর্থবোধক, মানে একাধিক মিনিং করে। তাহলে ওই একাধিক মিনিংটাকে ব্যাখ্যা করেছে মানে কোনটা বোঝায়, এই জন্য আমি কি দিতে পারবো না, সাক্ষ্য দিতে পারবো না, সোজা কথা। মানে উদাহরণ দিয়ে বলছে যে আমি আমার সাদা ঘোড়াটা তোমার কাছে হয় মানে 1000 টাকা অথবা 1500 টাকা বিক্রি করলাম। এখানে 1000 বুঝেছে নাকি 1500 বুঝেছে, এই বিষয়ে কি দেওয়া যাবে না, সাক্ষ্য দেওয়া যাবে না। আচ্ছা, 94 when language used in a document is plain itself, মানে ভাষাটা একেবারে পরিষ্কার, and when it applies accurately to existing facts, এবং ওইটা বাস্তব একটা ঘটনার সাথে মিলে যায়, তখন এইটাকে মানে আপনার আনমিনিং করার জন্য আপনি সাক্ষ্য দিতে পারবেন না। উদাহরণস্বরূপ দেখেন বলছে কি, যে একজনে বলছে যে আমি আমার রংপুরের বাড়িটা বিক্রি করতে চাই। বাস্তবে তার কাছে মানে রংপুরে একটা কি আছে, বাড়ি আছে। তাহলে সে বলতে পারবে না যে আমি রংপুরের বাড়ি বুঝাইনি, আমি বুঝেছি নোয়াখালীর বাড়ি। এটা দেওয়া যাবে না, কারণ ডকুমেন্টও আছে, এক্সিস্টিং ফ্যাক্টের সাথেও মিলে যায়। তাহলে এই ডকুমেন্টারি এভিডেন্সের বাইরে গিয়া ওরাল এভিডেন্স দিতে পারবে না। কত ধারা? 94 ধারা। এখন 95 ধারা নিজেরা একটু পড়েন। বিষয়বস্তু বিষয়ে প্রভাবের জন্য ব্যবহার করা হয় না, এটা ব্যবহার যাবে না। এখানে বলছে কি, মানে মানে দলিলে আছে এক, বাস্তবের সাথে ওটা কি করে না, মিলে না। দলিলে আছে এক, বাস্তবের সাথে মিলে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারবো, সাক্ষ্য দিতে পারবো বাস্তবতার সাথে মিল করে। ধরেন আপনি বললেন আবার একই কথা, যে আমার রংপুরের বাড়িটা আপনার কাছে বিক্রি করলাম। আগেরটা ছিল কি, রংপুরের বাড়ি আছে, তাহলে আপনি বলতে পারবেন না যে রংপুরেরটা না। কিন্তু দেখা গেল আমি বললাম যে রংপুরের বাড়িটা বিক্রি করলাম, দেখা গেল যে রংপুরে নাই, আছে রূপপুরে। তাহলে আমি বলতে পারবো যে মূলত এখানে আমি রংপুর বুঝাই নাই, কি বুঝতে চেয়েছিলাম, রূপপুর বুঝতে চেয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে 95 ধারা অনুযায়ী কি দেওয়া যাবে, সাক্ষ্য দেওয়া যাবে। কঠিন লাগতেছে আলোচনাগুলো? তাহলে এই হ্যাঁ, এটা হলো মানে 94 বিপরীত। 94-তে তো দুইটা মিনিং করে, 93-তে। আর 94-তে কি, 94-তে বলছে এক্সিস্টিং ফ্যাক্টের সাথে মিলে যায়, তখন আপনি সাক্ষ্য দিতে পারবেন না। আর এখানে হচ্ছে কি, এক্সিস্টিং ফ্যাক্টের সাথে মিলে না, তখন আপনি মিলানোর জন্য কি দিতে পারবেন, সাক্ষ্য দিতে পারবেন। এরকম করে আপনারা 96, 97 এবং এই দুইটা পড়বেন, 96 এবং 97। 98 হচ্ছে যদি এই ডকুমেন্টের ভাষাটা ইনলিজেবল হয়, অপাঠ্য হয় বা দুর্বোধ্য হয়, বিদেশি ভাষা হয়, তাহলে ওইটার বিষয়ে কি দেওয়া যাবে, সাক্ষ্য দেওয়া যাবে। এমন একটা ভাষায় লেখা হয়েছে বা এমন একটা চিহ্ন ইউজ করা হয়েছে যেটা না মিলে না, কেউ বুঝে না, তাহলে ওই বিষয়ে যে জানে সে ওই ডকুমেন্টের ব্যাপারে কি দিতে পারবে, সাক্ষ্য দিতে পারবে যে মূলত এখানে এইটা বোঝানো হয়েছে।
98 ধারা সবাই একটু পড়েন। Technical broker and consortium. বুঝতে পারছেন? তো ব্যাপারে সাথে যাবে না যাবে না? যাবে। ওকে, এখন আমরা পড়বো বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়। এটা 101 থেকে আমরা একেবারে জাস্ট করে দেবো। 101 অনুযায়ী প্রমাণের দায়টা কার? যে আদালতকে কোনো কিছুর উপরে বিশ্বাস করতে চায়, জাজমেন্ট চায়, যে আমার এই পক্ষে আমার পক্ষে জাজমেন্ট দেন, প্রমাণের দায়িত্ব কার? কার? 102 অনুযায়ী যদি কোনো সাক্ষী দেওয়া না হয়, যদি কোনো একটা মামলা আপনি শুধু দাবি করছেন, কেউ কোনো সাক্ষী দিল না, তাহলে যে হারবে প্রমাণের দায়িত্ব তার। তাহলে দুই ক্ষেত্রে আমরা ধরে নেই সাধারণত প্রমাণের দায়িত্ব কার? বাদীর। কিন্তু আসলে সবসময় বাদীর প্রমাণের দায়িত্ব না। যেটা আমরা সিপিসি সময় বুঝেছি যে বিবাদী যদি বাদীর দাবিকে স্বীকার করে, পাল্টা দাবি করে, প্রশ্নবিদ্ধ না, এই সবসময় আপনি একটা প্রশ্ন করে এই ক্লাসকে প্রশ্নবিদ্ধ করে দেন। পাল্টা দাবি, সিপিসি ক্লাস করছিলেন? হ্যাঁ, আমি বুঝে আপনাকে, ধরেন আমি দাবি করলাম আপনার কাছে আমি টাকা পাই, 5 লক্ষ টাকা পাই। আপনি বললেন যে টাকা পাই সত্য, তার এই আচ্ছা, আমি বললাম যে আমি তার কাছে টাকা পাই, সে টাকা দিতে অস্বীকার করছে। আপনি বললেন হ্যাঁ সে আমার কাছে টাকা পাইতো, তার মানে কি আমার বক্তব্য আপনি স্বীকার করে নিয়েছেন কিনা? পাইতো, ট্রানজাকশন স্বীকার করছে, সে দাবি করছে যে টাকা পরিশোধ করছি। তাহলে এখন প্রমাণের দায়িত্ব কার? আপনি পরিশোধ করেন না, এটাকে আমি প্রমাণ করতে পারবো নেগেটিভ কিছু? আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পরিশোধ করেছেন। তাহলে এই ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব টাকার? বিবাদী। মানে সোজা কথা, স্বাক্ষর মানে না দিলে যে হারবে, 102 অনুযায়ী প্রমাণের দায়িত্ব তার। এটা বাদীও হারতে পারে, বিবাদীও হারতে পারে। কত ধারা অনুযায়ী? 102 অনুযায়ী। যেন মনে না রাখি আমরা 102 শুধুমাত্র বাদী। এই যে একটা উদাহরণ দিলাম যে বিবাদীর ক্ষেত্রেও হারার সম্ভাবনা হতে পারে। যখন আপনি জবাবে বাদীর দাবিকে স্বীকার করে নেবেন এবং পাল্টা একটা দাবি করবেন বা আলাদা একটা ফ্যাক্টের অস্তিত্ব দাবি করবেন, তখন সেখানে প্রমাণের দায়িত্ব বিবাদী। ক্লিয়ার? আচ্ছা, 103 কি আছে? বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু এনি পার্টিকুলার ফ্যাক্ট। এটাকে সাধারণত আমরা কি হিসেবে দাবি করি? প্লি অফ এলিবাই। প্লি অফ এলিবাই। ধরেন আপনাকে একটা পক্ষ ঘটনায় আপনার সম্পৃক্ততা রয়েছে মর্মে দাবি করে সাক্ষ্য দিয়েছে। আপনি দাবি করতে চান যে না আমি এটার সাথে জড়িত না, আমি ওই সময় অন্য স্থানে ছিলাম। তাহলে আপনার কাছে যে আলাদা পার্টিকুলার ফ্যাক্ট আপনি দাবি করতেছেন, এই পার্টিকুলার ফ্যাক্টের মানে ইয়েটা প্রমাণের দায়িত্বটা কার? যে দাবি করবে তার। কত ধারা অনুযায়ী? 103 অনুযায়ী। আর 104 কি বলেন? 104 কি আছে? কোনো একটা ঘটনাকে এডমিসেবল করতে গেলে যদি অন্য কিছু প্রমাণ করতে হয়, যেমন ডাইং ডিক্লারেশন প্রমাণ করতে গেলে আগে কি প্রমাণ করা লাগবে? মৃত্যু প্রমাণ করা লাগবে, ঠিক না? প্রবেটের ক্ষেত্রে আগে কি প্রমাণ করতে হবে? উইল। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো, এটা কত ধারা পড়ে? 104 ধারা। 105 জেনারেল এক্সেপশন। পেনাল কোডের যে সাধারণ ব্যতিক্রম আছে, ধরেন আপনি প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার জন্য কাজ করছেন ইত্যাদি ইত্যাদি, এটা কত ধারা অনুযায়ী? 105 অনুযায়ী। আচ্ছা,
আছেন আপনার 106। এটাকে আমরা বলি কি স্পেশাল নলেজ, আমরা বলি ওয়াজ কিলিং কেস। ভাই ভাই অনেক সময় জিজ্ঞেস করে যে হ্যাঁ, একটা ঘটনা যদি কারো স্পেশাল নলেজে থাকে, যেমন এটা বলছে যে আপনি টিকিট মানে ট্রেনে যাচ্ছেন বা আপনি বাসে যাচ্ছেন, লঞ্চে যাচ্ছেন, আপনাকে টিকিট কেটে যেতে হবে। তাহলে আপনার কাছে টিকিট নাই, আপনি যে হারিয়ে ফেলছেন এই প্রমাণের দায়িত্ব কার? আপনার। আপনি যে টিকিট কেটেছেন এটা কার নলেজে থাকবে, আমার না আপনার? এটা যেটা একজনের স্পেশাল নলেজে থাকবে, ওই বিষয়টা 106 ধারা অনুযায়ী প্রমাণের দায়িত্ব তার। ক্লিয়ার? কত ধারা? 106, 107 এবং 108 একসাথে পড়বো। কি বিষয়ে? মৃত এবং জীবিত। এখানে হলো বার্ডেনটা শিফট করে, এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় যে একবার বলে 30 আর একবার বলে 7, ঘটনাটা কি? না, এটা হলো এই যে বার্ডেন শিফট করে, এটার উপর আপনাকে বুঝতে হবে। প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি জীবিত না মৃত। তাহলে আপনি যদি এটাকে জীবিত দাবি করতে চান, তাহলে আপনাকে আগে দেখাইতে হবে যে 30 বছরের মধ্যে তাকে দেখা গেছে, মানে কি সে 30 বছরের মধ্যে জীবিত ছিল। তাহলে কি প্রমাণিত হয়ে গেল? তার মানে কি সে জীবিত। কারণ এই লোকটাকে যদি আমি বলতে চাই যে না এই লোকটা মারা গেছে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? না, 7 বছরের মধ্যে তাকে দেখা যায় নাই, তখন বার্ডেনটা শিফট হইয়া কি হয়ে গেল? মৃত। বুঝতে পারছি না পারি নাই? এখন এই যে মৃত, এইটাকে আবার কি করা যাবে? খণ্ডন করা যাবে। কিভাবে খণ্ডন করবো? তাহলে আমি 7 বছর দেখা যায় নাই, আমি এখন কি প্রমাণ করতে সক্ষম হইলাম? সে মৃত। এখন যে দাবি করবে যে না এই লোকটা এখনো জীবিত, তাহলে তাকে আবার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে সে লোক জীবিত। এবার বুঝছেন? এটা হলো বার্ডেনটা শিফট করে, বার্ডেন শিফট করে। 30 বছর পর্যন্ত যদি জীবিত থাকা তাহলে জীবিত, আর 7 বছর পর্যন্ত যদি দেখা না যায় তাহলে মৃত্যু। এটা হলো প্রাথমিক অনুমান। হ্যাঁ, 95 সাল থেকে এখন কি 30 হয়ে গেছে? 95 সালের কোন মাসে দেখছেন? তাহলে শেষ। তাহলে তো আপনি তো তাকে জীবিত দাবিই করতে পারতেছেন না। হ্যাঁ, তাহলে 30 বছর আপনি বললেন না, যদি জানুয়ারিতে দেখেন 30 বছর পার হয়ে গেছে না, আপনার দেখা লাগবে ডিসেম্বরে। আর আপনি যদি বলেন যে 1995 সালের ডিসেম্বরে তাকে দেখা গেছে, তাহলে আইন অনুযায়ী সে কি জীবিত? আপনি এটা প্রমাণ করতে পারলেন। এখন সে বলতেছে যে না এই লোকটা মৃত, তাকে কি প্রমাণ করা লাগবে? বিগত 7 বছর ধরে কেউ তাকে দেখে নাই। যার দেখার কথা, কেউ বলতে কি স্ত্রী, স্বামী, কন্যা সন্তান, পুত্র সন্তান, বাবা মা, তার কলিগ, এরা দেখে নাই। তার মানে সে কি প্রমাণ করতে পারলো? মৃত। এরপর আপনি দাবি করতেছেন যে না এই লোকটা জীবিত। এখন বলেন তো আপনি তাহলে কিভাবে প্রমাণ করবেন সে জীবিত? কি দিয়ে প্রমাণ করবেন? উনি প্রমাণ করলো যে তাকে দেখা যায় নাই। কে দেখে? তার পরিবারের কেউ, তার যে চাকরি করে। তাহলে আপনি এখন কিভাবে প্রমাণ করবেন? তাকে তাকে হাজির করা লাগবে না? তাকে তখন একমাত্র ওয়ে কি? তাকে হাজির করা। যদি আপনি তাকে হাজির করতে পারেন, অথবা এখন ইয়ার মতো যদি আপনি লাইভে দেখাইতে পারেন যে আছেন, লাইভে আছেন, বুঝতে পারছেন? এগুলো বার্ডেন শিফট করে। আচ্ছা, তাহলে এই এই হলো আমাদের 7, 8। এরপরে 9 আর 10 একটু পড়েন। একটা হলো রিলেশনশিপ, আপনার হলো ল্যান্ডলর্ড টেন্যান্ট, আর একটা হলো কি ওনারশিপ। Landlord and tenant.
when the question is the first one of our parents, they are not understanding what is it? Actual that happens in the part of burden of মালিকার ভাড়া দিয়ে যদি দাবি করে এই মালিক সেক্ষেত্রে বাড়ির মধ্যে পাওয়া এগুলো আর কি বাড়া। আচ্ছা, ওগুলো সহজ আছে। 112 ধারাও সহজ নাকি কঠিন? 112 ধারা সহজ না? এই আপনি একটু বুঝে নেন। 112 ধারা, যারা অনলাইনে আছে বা নতুন যদি কেউ থাকেন, যদি কোনো সন্তানের পিতৃত্ব নিয়ে মানে তার বৈধতা, সে বৈধ সন্তান কিনা এইটা নিয়ে যদি প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে এটা যে বৈধ সন্তান, এটার শর্ত দুইটা। একটা হচ্ছে তার পিতামাতার বিবাহ বলবৎকালীন সময়ে তাকে জন্মগ্রহণ করতে হবে, বিবাহ বলবৎ থাকাকালীন সময়, বৈধ বিবাহ। আর একটা হচ্ছে বিবাহ যদি বিচ্ছেদ হয়, এই বিবাহ বিচ্ছেদ তালাকের মাধ্যমে হতে পারে, মৃত্যুর মাধ্যমেও হতে পারে। বিবাহ বিচ্ছেদের 280 দিনের মধ্যে যদি সে জন্মগ্রহণ করে তাহলে সে বৈধ। তাহলে কয়টা হইতে বৈধ? কি কি? বিবাহ বিচ্ছেদের 280 দিন। এখন ধরেন জানুয়ারি মাসে বিয়ে করছে, মার্চ মাসে সন্তান হয়েছে, সন্তান বৈধ? আমি তো বলি না, তালাক হয়েছে। জানুয়ারি মাসে বিয়ে করছে, মার্চ মাসে সন্তান হয়েছে, সন্তান বৈধ না অবৈধ? কেন অবৈধ? আমি বলি এক, আপনি বুঝেন আর এক। কেন আমি কি বললাম? হ্যাঁ সেটা বলছি। বলছি বিবাহ বলবৎকালীন সময়ে অথবা বিবাহ বিচ্ছেদ হওয়ার 280 দিনের মধ্যে। আসরের সময় কবুল বলছে, মাগরিবের সময় সন্তান হয়েছে, বিবাহ সন্তান বৈধ না অবৈধ? বিবাহ। বুঝছেন এবার? ধর্মীয় শরিয়ায়, শরিয়ায় once illegitimate is always illegitimate। ইসলামী শরিয়ায় কোনো যার সন্তানের বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আইনে আবার এটা রাষ্ট্রীয় আইনে করছে, এই জন্যই তো আপনাদের কি ইয়ে করতে হবে। হ্যাঁ উচিত। আচ্ছা, এটা বুঝতে পারছি আমরা। এখানে একটা বিষয় আছে, তবে যদি যেই সময় সন্তানটা কনসিভ করার কথা ওই সময়ের মধ্যে যদি স্বামী স্ত্রীর একজনের সাথে আরেকজনের প্রবেশ অধিকার না থাকে, প্রমাণ করা যায় যে যেই সময় সন্তানটা কনসিভ করার কথা সেই সময় তাদের মধ্যে কোনো অ্যাক্সেস ছিল না, তাহলে আবার এটা কি হয়ে যাবে? অবৈধ। কিন্তু যদি অ্যাক্সেস থাকে এবং ওই সময়ের মধ্যে সন্তান হয় তাহলে এটা কনক্লুসিভ প্রুফ। হ্যাঁ, তাহলে আর আপনি স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতেছেন, খাইতেছেন, খাইতেছেন, বিয়ে করছেন, 1 বছর পরে একটা বাচ্চা হয়েছে, তখন বলতে পারবেন না যে না এটা আমার না। কেন? যদি যদি আপনার তার পূর্বে তাদের শারীরিক সম্পর্ক থেকে থাকে, যদি এরকম যে না, সেটা অবৈধ কোন আইনে? শরিয়া আইনে। আমরা তো এটা বলছি, আমরা শরিয়া আইন পড়ছি না এখন, আমরা পড়তেছি ব্রিটিশদের করা আইন। হ্যাঁ আইনগত বৈধতার কথা বলেন, আইনগত বৈধতার কথা বলেন, মানে যে কোনো ভাবে মেলামেশা করলেই হবে। ধরেন আপনি মেলামেশা করছেন, সন্তান কনসিভ করছে, এরপরে বিয়ে করছে, তারপরেও এই এই আইনে সেটা বৈধ। হম আমার না।
বৈবাহিক অবস্থা অনবস্থাত অবস্থায় হ্যাঁ যদি যদি কোনো পরকীয়া থাকে, সেই পরকীয়া কর্তৃক যদি কোনো সন্তানকে ধারণ করে, সেটা আমাদের কনসেপ্ট করে, হ্যাঁ কিন্তু স্বামীটার বড় বহাল হয়। এমন অবস্থায় এমত অবস্থায় একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমাদের সুপ্রিম কোর্ট এখনো দেয় নাই। কারণ আইনে হচ্ছে যে ওই সময় স্বামী স্ত্রীর কি থাকবে, একজনের সাথে আরেকজনের অ্যাক্সেস থাকবে। এখন একটা ব্যাখ্যা দিতে হবে, আমি ছোট মুখে এই ব্যাখ্যা দেওয়া, এই যে অ্যাক্সেস বলতে কি বোঝায়। এই অ্যাক্সেস বলতে সাধারণত আগে যখন ডিএনএ টেস্ট ছিল না, যে স্বামী স্ত্রী আছে তার মানে স্বাভাবিকভাবে তাদের মধ্যে কি আছে, অ্যাক্সেস আছে। এখন আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা ব্যাখ্যা দিতে হবে যে এই অ্যাক্সেস শুধুমাত্র এক বিছানায় ঘুমানো অ্যাক্সেস না। এই অ্যাক্সেস বলতে মানে যেই সম্পর্কের মাধ্যমে বাচ্চা সৃষ্টি হয়, ওই অ্যাক্সেসের এই ব্যাখ্যাটা কার থেকে দিতে হবে, সুপ্রিম কোর্টে দিতে হবে। এখানে একটা ইন্টারপ্রিটেশনের বিষয় থাকে, আর না হলে এই ডিএনএ টেস্টও কিছু কোনো কাজে আসবে না, যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়। আমি বুঝতে পারছি নর্মাল অ্যাক্সেস বলতে কি বোঝায়, এক বিছানায় শোয়া আসতেছি, বাট মানে মানে বিষয়টা উনি যেটা বলছে যে আমরা সবাই এখানে ম্যাচিউর, যে এক বিছানায় ছিলাম, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক আছে, সবই আছে, বাট ওই শারীরিক সম্পর্কে যে সন্তানটা ধারণ করছে সেটা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কে না, অন্য একজনের শারীরিক সম্পর্ক। তাহলে এখন আমাদেরকে অ্যাক্সেস বলতে ওই শারীরিক সম্পর্ককে মিন করতে হবে, যেই শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তানটাকে ধারণ করা হয়েছে। এইটা যতক্ষণ পর্যন্ত না আমাদের সুপ্রিম কোর্ট এই ব্যাখ্যাটা দেয়, ততক্ষণ পর্যন্ত ওই বেচারা ওই এই কি বলে এই হাবা গোবা বেচারাকে ওই বুদ্ধিমান বউয়ের তালাকির ফসল বহন করতে হবে। এখন তাকে কি করতে হবে, সন্তানকে অস্বীকার করতে হবে। অস্বীকার করার পরে ট্রায়াল কোর্ট রায় দিতে পারবে না, যদি দেখাইতে পারে যে তাদের মধ্যে কি ছিল, অ্যাক্সেস ছিল, তাহলে তাকে আপিল করতে হবে। আপিল করার পর যদি অ্যাপিলেট ডিভিশন বা হাইকোর্ট বিভাগ যদি সিদ্ধান্ত দেয় যে না, ডিএনএ টেস্টের রেজাল্টের মাধ্যমে এই অ্যাক্সেসটাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এই আপনারা যত সহজে বুঝতে পারছেন না, এটা অনেক জায়গায় আমি বুঝতে পারি না এই অ্যাক্সেসের মিনিংটা। আইনে অ্যাক্সেস বলতে এক বিছানায় ঘুমাইলেন, শারীরিক সম্পর্ক, এইটা অ্যাক্সেস। বাট আপনাকে এখন যেহেতু ডিএনএ হয়েছে, তাহলে আপনি আরেকজনের দায় কেন আপনি বহন করবেন? তাহলে এই ক্ষেত্রে ওই ব্যাখ্যাটা কার থেকে দিতে হবে, সুপ্রিম কোর্ট থেকে দিতে হবে। কোন অ্যাক্সেস, জাস্ট সবাই তো বুঝতে পারতেছি যে অ্যাক্সেস বলতে যেই সম্পর্কের মাধ্যমে একটা সন্তান জন্মগ্রহণ করে। কেন মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন শেষ করবো না, কি অ্যালার্ম? ওকে, 114 মে প্রিজাম্পশনের কথা বলা আছে, বিভিন্ন সার্কামস্টেন্সেস বলছে। যেমন আপনার কাছে যদি চোরাই মাল পাওয়া যায়, হয় আপনি চোর, নাহলে কি করছেন, চুরি করছেন, মানে চোরাই মাল জেনে শুনে চোরাই মাল রাখছেন। এরপর আরেকটা কথা বলছে, দেন অ্যাকমপ্লিস ইজ আনওয়ার্দি অফ ক্রেডিট। এটা মনে হয় বুঝেছিলাম যে মানে যদি যতক্ষণ পর্যন্ত না তাকে করবোরেট করা হয়, ততক্ষণ পর্যন্ত সে বিশ্বাসের অযোগ্য। এরকমের কিছু বিষয় আছে, এটা আপনারা নিজেরা পড়বেন। এরপরে আরো একটা আছে 114 জি, এটা আমাদের সিনিয়রের সাথে আমরা ইয়ে করি, বিভিন্ন সময় জাজমেন্টে আমরা দেইও, যে আপনি একজন সাক্ষীকে মামলা করার সময় সাক্ষীর তালিকা দিয়েছেন, ওই ব্যক্তিকে আপনি আদালতে হাজির করে উপস্থাপন করতে পারেন নাই, সাক্ষ্য প্রদান করতে পারেন নাই। এর দ্বারা এই অনুমান করা যেতে পারে যে এ আসলে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে, যার কারণে আপনি তাকে হাজির করেন না। কত ধারায়? আচ্ছা, এরপরে 115, 16 এবং 17 এস্টপেল, এটা আপনারা এটা সবাই মোটামুটি জানেন। আপনি জানেন এস্টপেল? আপনি তারা একটু বলেন তো দেখি এখানে হয় নাই। আপনি একজনকে কোনো একটা কথা বা কোনো কাজের দ্বারা তার ভিতরে একটা জিনিস বিশ্বাস স্থাপন করেছেন, বিশ্বাস স্থাপনের ফলে ওই ব্যক্তিটা আপনার সাথে কোনো একটা কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বা কাজ করছে, তাহলে পরবর্তীতে আপনি ওই যেটা বলে বিশ্বাস করেছেন ওই পজিশন থেকে আপনি আর ডিনাই করতে পারবেন না। বুঝতে পারছেন না? পারেন নাই। যেমন একটা উদাহরণ দিই, এই 5ই আগস্টের প্রেক্ষাপটের পরে, 5ই আগস্ট হওয়ার পরেই আপনি বলছেন যে আমি এই বালু মহলের মালিক, বা এই এই যে বাস স্ট্যান্ড এইটার
এটা আমার নিয়ন্ত্রণে, আমার নিয়ন্ত্রণে। এটা বলে আপনি এদের সাথে কন্ট্যাক্ট করছেন যে তোমাদের বাস রাখবা, প্রতিদিন আমাকে 100 টাকা বা 1000 টাকা করে দিতে হবে। যদিও অবৈধ উদাহরণ, আপনার বোঝার জন্য সহজে দিচ্ছি আর কি। যখন আপনি করছেন তখন আপনি এই বাসের নিয়ন্ত্রণ নিতে পারেন নাই। 6 মাস পরে আপনি নিয়ন্ত্রণ নিয়ে ফেলছেন, নিয়ন্ত্রণ নিয়ে তখন আপনি তারে বলতে পারেন না যে ভাই ওই সময় আসলে আমি নেতা ছিলাম না, তোমার সাথে আসলে চুক্তি করার আমার কোনো অধিকার নাই, সেই চুক্তিটা টিকতে পারে না। তখন আইন আপনাকে স্টপ করাই দেবে যে ইউ আর টু বি স্টপ। এই স্টপ থেকে স্টপের নীতি আসছে, বুঝতে পারছেন? যে আপনি একজনকে বিশ্বাস করে একটা কাজ করছেন, পরবর্তীতে যদি ওই পজিশনটা বা ওই লিগ্যাল রাইটটা যদি আপনি অর্জন করেন, তাহলে আপনার যে একসময় ছিল না এই কথাটা আপনি আর বলতে পারবেন না। ইউ আর টু বি স্টপ। এরকমের আছে ল্যান্ডলর্ড টেনান্টের ক্ষেত্রে, লাইসেন্স আর লাইসেন্সির ক্ষেত্রে। যে আপনি ধরেন এই এলআরডিসি, এটা যে কোনো একজন কাছ থেকে কি করছেন, ক্রয় করছে না ভাড়া, এর আমি জানি না। হম, আচ্ছা ধরে নিলাম ভাড়া, ধরে নিলাম ভাড়া। তাহলে সে দীর্ঘদিন ধরে ভাড়া দিচ্ছে না, দিয়ে তাকে কি করছে, মালিক স্বীকার করছে। 5ই আগস্টের পরে কইতে পারবে না যে আপনি মালিক না, আমি এখন অমুক দলের নেতা, আমি এটা মালিক। তাহলে ইউ আর টু বি স্টপ। কেন তুমি একদিন আমাকে কি স্বীকার করছো, মালিক স্বীকার করছো, এখন তুমি কইতেছো আমি মালিক না। এটা স্টপ বলে নিচ্ছি, বুঝতে পারছো? 115, 16 এবং 17 আপনারা একটু পড়ে নেবেন। এখন আসি আমরা, কে সাক্ষী দিতে পারে, হু মে টেস্টিফাই। এটা আমাদের কমন বিষয়। যে কোনো ব্যক্তি কি কি যোগ্যতা থাকতে হবে তার, বলেন? বুঝতে পারেন বা প্রাপ্তবয়স্ক হতে হবে এবং প্রশ্ন যদি বুঝতে পারে এবং আনসার করতে পারে তাহলে সে হ্যাঁ, যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দানে যদি সক্ষম হয় এবং বোঝার ক্যাপাসিটি তার থাকে, তাহলে এখানে বয়স কোনো বাধা না। বৃদ্ধ সাক্ষী হতে পারবে, শিশু সাক্ষী হতে পারবে। এটা হলো কত দ্বারা, 118 দ্বারা। 119 দ্বারা কি, বোবা সাক্ষী। বোবা সাক্ষী একজন যোগ্য সাক্ষী, সে ইঙ্গিতও দিতে পারে আবার লিখেও দিতে পারে। যদি লিখে দেয় তখন এটা কি ডকুমেন্টারি না ওরাল, ওরাল এভিডেন্স। কারণ মূলত সে মৌখিক সাক্ষ্য দিতে চেয়েছিল। হ্যাঁ, ওটা কি ওরাল এভিডেন্স, বুঝতে পারছেন? ওটা ডকুমেন্টারি এভিডেন্স না, মৌখিক সাক্ষী। ওই যে লিখে দিতে মনে করছে এটা ডকুমেন্ট না, লিখে যেটা যেই কাজটা বিচারক করতো সেটা উনি করতেন। আচ্ছা, এরপরে আসি সিভিল মামলায়। একজন একটা মামলার যে বাদী থাকে বা বিবাদী থাকে, একাধিক বাদীর পক্ষে একজন বাদী বা একাধিক বাদী যোগ্য সাক্ষী, যেটা আমরা সিপিসিতেও পড়ছি, অর্ডার অন রুল 12। আবার একাধিক বিবাদীর পক্ষে, মানে সোজা কথা, আপনি দুজনে একটা মামলার বাদী, আপনার আপনি তার পক্ষে একজন যোগ্য সাক্ষী, সে আপনার পক্ষে একজন যোগ্য সাক্ষী। আবার বিবাদীদের পক্ষেও একজন আরেকজনের পক্ষে যোগ্য সাক্ষী। আর মামলায় পক্ষ না হইলেও স্বামীর পক্ষে স্ত্রী আর স্ত্রীর পক্ষে স্বামী একজন যোগ্য সাক্ষী। বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা, 121 ধারায় কাদের কথা বলা হয়েছে? হ্যাঁ, ফৌজদারি মামলায় স্বামীর পক্ষে স্ত্রী না, বিরুদ্ধে না, এখানে বিরুদ্ধে বুঝানি, একজনের পক্ষে আর একজন। আগে ইংরেজিতে পড়েন, ইন ক্রিমিনাল প্রসিডিং এগেইনস্ট এনি পারসন।
কার বিরুদ্ধে? in criminal proceeding ইন ক্রিমিনাল প্রসিডিং এগেইনস্ট এনি পারসন, অন্য যে কোনো ব্যক্তির বিরুদ্ধে। স্বামীর পক্ষে স্ত্রী, স্ত্রীর পক্ষে স্বামী যোগ্য সাক্ষী। when a wife or person can be competent হ্যাঁ, কিন্তু আমরা চাকরি করে আসছে যাতে আপনি আপনি ইংরেজি পড়েন। in all these proceedings the party of হ্যাঁ, আমরা আছি 120 ধারা। আমরা এখানে পড়তেছি কি কার পক্ষে কে সাক্ষী দিতেছে, বিরুদ্ধে সাক্ষীর কথা আমরা বলতেছি না। সিভিল মামলায় একজনের পক্ষে আর একজন যদি মামলা সে পক্ষ হয়, আর ফৌজদারি মামলায় পক্ষ হওয়া লাগবে না, স্বামীর পক্ষে স্ত্রী আর স্ত্রীর পক্ষে স্বামী সাক্ষ্য দিতে পারবে। মেনশন করার প্রয়োজন নেই আমার না, মেনশন তো করাই লাগবে। যোগ্য নর্মালি একজনের পক্ষে আর একজনের সাক্ষী দিতে গেলে পাওয়ার লাগে, এই ক্ষেত্রে একজন আর একজনের পক্ষে যোগ্য সাক্ষী। এবার বুঝছেন? ইংরেজিতে পড়েন, বাংলায় ইয়ে করেন না। ওই এগেনস্ট মানে বিরোধী বলছে, এই পরে দিচ্ছেন এগেনস্ট এনি পারসন, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে। আমার বিরুদ্ধে আরেকজনের মামলা আছে, আমার পক্ষে আমার স্ত্রী একজন যোগ্য সাক্ষী। আচ্ছা, 121 জাজ এবং ম্যাজিস্ট্রেটদেরকে সে বিচারক হিসেবে বা ম্যাজিস্ট্রেট হিসেবে কি করছে ওই বিষয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তবে তার সামনে যদি কিছু ঘটে থাকে সেই বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে এবং সেই বিষয়ে তাকে সে সাক্ষ্য দিতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, কত দ্বারা? 121 দ্বারা। 122 কমিউনিকেশন ডিউরিং ম্যারেজ। পত্রালাপ হয়ে গেছে। হ্যাঁ, পত্রালাপ করে পেয়েছেন, এর মানে কি বলেন? বিবাহকালীন যোগাযোগ, এটা তো বললাম ইয়ে আছে যে লেটার কমিউনিকেশন সেকশন অবস্থা এই পড়বেন, পরে এবার আমাদেরকে জ্বালাইবেন। সোজা কথা, কমিউনিকেশন ডিউরিং ম্যারেজ, এখানে আমরা যে পরবর্তী সেকশন গুলো পড়বো, বিশেষ করে 123, 126, 129 আর 127, এই প্রত্যেকটা কমিউনিকেশন হলো বেসড অন গুড ফেইথ। কিসের উপরে? বিশ্বাসের উপরে, সরল বিশ্বাসের উপরে, ট্রাস্টের উপরে। এই জন্য এই কমিউনিকেশনটাকে আইনে প্রোটেকশন দেওয়া হয়েছে। 1 নম্বরে কোনটা? 122 দ্বারা কমিউনিকেশন ডিউরিং ম্যারেজ, বিবাহকালীন সময়ে যোগাযোগ। এটা পত্রের মাধ্যমে হতে পারে, পত্র ছাড়াও হতে পারে। বুঝতে পারছেন? কিন্তু দুইজনের সামনে ঘটার বিষয় না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। স্বামী স্ত্রী একত্রে কেনাকাটা করতে গেছেন, শাড়ি কিনতে গেছেন। এবার বললেন যে সব জায়গায় শাড়িই লাগবে, শাড়ি কিনতে গেছেন, শাড়ির দাম চাইছে দোকানদার 5,000 টাকা, আপনি বলছেন যে 500 টাকায় দেবেন। দোকানদার বলছে যে ওই মিয়া এই নিয়েছেন কেন, কর্ণফুলী গার্ডেন সিটিতে আইছেন কেন, কিসে যান? এই রাজধানীতে যান, নাহলে ফুটপথে যান, ফুটপথে যান। হ্যাঁ, আপনি বলে আমার দেখে কি ইয়া মনে হয়? এই কথা কাটাকাটি পর্যায়ে দিচ্ছেন একটা মাথায় একটা বাড়ি, ও শেষ। মোবাইল দিয়া এরকম করে দিচ্ছেন একটা মাথায় বাড়ি, ও শেষ, মারা গেছে। এটা কার সামনে করছে? স্ত্রীর সামনে। এ বিষয়ে স্ত্রী সাক্ষী দিতে পারবে? পারবে, কারণ এটা কমিউনিকেশন না। কমিউনিকেশন কোনটা? ধরেন অফিসে একটা ঘটনা ঘটছে, আপনি দিন আনে দিন খান, আপনি খুব মানে কষ্টে জীবনযাপন করেন, হঠাৎ করে একদিন 1 লাখ টাকা এনে বলতেছে দিচ্ছেন, যাও তোমার আজকে এই দীর্ঘদিন এই গহনা গহনা করছো, এই গহনা তোমাকে আমি টাকা দিলাম, এখন থেকে এটা দিয়ে। অবাক হয়ে গেল, তুমি কই পেয়েছো? বললো যে আজকে জাস্ট আমি একটা অবৈধ কাজ করেছি। এইটা হচ্ছে কমিউনিকেশন। এই বিষয়ে সে সাক্ষ্য দিতে পারবে না। আমি বুঝতে পারছি? এটা শুধু পত্রালাপ না, কমিউনিকেশন। বুঝছেন? সামনে ঘটা কমিউনিকেশন না। দেখেন উনি কিন্তু এটা জানে না, আপনি গিয়ে তার কাছে বলেছেন। এই যে ট্রাস্ট এবং গুড ফেইথ, এটা সে চাইলেও বলতে পারবে না। এখানে দেখেন শব্দটা হচ্ছে নন শ্যাল বি কম্পেলড নট শ্যাল বি পারমিটেড। তাকে বাধ্যও করা যাবে না, আর বলতে চাইলেও তাকে অনুমতি দেওয়া হবে না। একটু ইংরেজিতে পড়েন, দেখেন
no person who is can be popular any communication to any communication made with giving marriage by any purpose to marriage to disclose any such communication unless the person who makes it or his representative in concerned source between marriage person or proceeding in which on marriage person is proceeding for any crime. কমিউনিকেশন কোন সময়ের কমিউনিকেশন? বিবাহ বলবৎ থাকাকালীন কমিউনিকেশন। দেখছেন বাচ্চারা, দেখছেন? মানে বাধ্য করা যাবে না, আর চাইলেও বলা যাবে না। শুধু তখন পারবে যখন তারা নিজেদের মধ্যে একজন আরেকজনের মধ্যে কোনো প্রসিডিং চলে, মামলা হয়, তখন পারবে। না, আপনার তালাক হয়ে গেলেও পারবে না অন্যের সাথে, কিন্তু পারবে কার সাথে? যদি নিজেদের মধ্যে মামলা হয় তখন। যেমন আমরা ধরেন আপনার প্রিভিয়াস ব্যাড ক্যারেক্টার নিয়ে আপনার ইয়ে হচ্ছে, তাহলে আপনার সাথে আপনার স্ত্রী মানে ইয়া চলছে, দ্বন্দ্ব চলতেছে, মামলা হচ্ছে, তখন এই যে বিভিন্ন জায়গায় অকাম করছেন, এই প্রিভিয়াস ব্যাড ক্যারেক্টার মামলায় কি রিলেভেন্ট, তখন বলতে পারবে যে তুমি তো আমার কাছে, সে আমার কাছে এই করতো আর আমার কাছে শিখে গেছে এইটা। বাট অন্যের মধ্যে যদি মামলা চলে তাহলে আর পারবে না, তালাক হয়ে যাওয়ার পরেও, কারণ এটা বিবাহকালীন মানে সেফগার্ড। 126 একটু পরে নিজেরা। হম পুরোটা পড়ছেন? হ্যাঁ, পুরোটা পড়ে তারপরে বলবেন, পুরোটা পড়েন এবং একটা উদাহরণ পড়তে পারেন দরকার পড়ে। পড়া গেছে? এটাও কিন্তু আপনি একটা কাজ করে ফেলেছেন, অন্যায় করেছেন বা যাই করেছেন, আপনি করার পরে এসে আইনজীবীকে বললেন যে আমি এই কাজটা করে ফেলেছি, আমাকে এখন আইনি সহায়তা দেন, দ্যাট ইজ প্রোটেক্টেড। বাট তাকে যদি আপনি করেন নাই, ভবিষ্যতে 50-50 অফার দেন, তাহলে সেটা প্রকাশ করতে সে পারবে। বাট করার পরে যদি আইনি সহায়তার জন্য তার কাছে এটা ডিসক্লোজ করেন, তাহলে দ্যাট ইজ প্রোটেক্টেড। আমি কি বুঝতে পারছি না পারি নাই? কি জনাব? করে যদি আমি আইনি সহায়তার জন্য আমি তার কাছে ওইটি তার প্রকাশ করতে পারবে না, বাধ্য না, পারবে না। কিন্তু আমি তাকে আইনি সহায়তার ভিতরে এসে যদি আমি কোনো খারাপ করার জন্য তাকে যদি আমি করি, তাকে প্রস্তাব দেন, হ্যাঁ যে আমি এটা করতে চাই, কেমন হয়, এরকম করতে চাই অন্যায় কাজ, তাহলে সেটা আর ইয়ে না। কমিউনিকেশন জিনিসটা বুঝতে পারছি। এটা 127 এবং 129 পড়বেন। 129 হচ্ছে লিগাল অ্যাডভাইজার, 127 হলো অ্যাডভোকেট ক্লার্ক। হম বুঝছি। এরকম করে 123, 24 এবং 25 এটা একটু নিজেরা পড়ে নিবেন। মানে
এই যেমন 123-এর ভাষা কি? এভিডেন্স অ্যাজ টু অ্যাফেয়ার্স অফ স্টেট। আনপাবলিশড, অপ্রকাশিত কোনো দলিল বা অপ্রকাশিত কোনো তথ্যের বিষয়ে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। আবার 125-এ বলছে একজন ম্যাজিস্ট্রেট, একজন পুলিশ অথবা একজন রেভিনিউ অফিসারের সামনে যদি কোনো অন্যায় ঘটে, তাহলে সে কখন এই সংবাদটা পেয়েছেন এবং কার মাধ্যমে এই সংবাদটা পেয়েছেন এই বিষয়ে তাকে প্রশ্ন করে বাধ্য করা যাবে না। বুঝতে পারছি? 125 দ্বারা একটু পড়েন। Information in the communication of organs. No message or method or communication can be compared while for any information as to the communication of any organ. And as no revenue officer shall be compelled to show for any information to the automation of ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব 132। এটা হলো আমাদের সিআরপিসির 161 ধারার বিপরীত। সিআরপিসির 161 ধারায় আছে যে আপনার সাক্ষীকে সাক্ষীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এবং সকল প্রশ্ন উত্তর দিতে বাধ্য নয়। পুলিশ জিজ্ঞাসা করলে সকল প্রশ্ন উত্তর দিতে বাধ্য নয়, কিন্তু বিচার প্রক্রিয়ায় সে সকল প্রশ্ন উত্তর দিতে বাধ্য যদি সে ফৌজদারি দায়ে দায়বদ্ধ হয় অথবা তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়। 132 ধারা একটু পড়েন। বুঝা গেছে? এই বুঝছেন মানে কত কত কোন সেকশনের উল্টা বিপরীত? সিআরপিসির 161 মিলে না মিলে না বক্তব্যের সাথে? আচ্ছা, এভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, তাহলে এই জ্ঞানগুলো থাকলে ভাইভাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, অ্যাকমপ্লিস 133 ধারা, এখানকার মূল বক্তব্য কি? যে অ্যাকমপ্লিসের আনকরবোরেটেড টেস্টিমনি বা সাক্ষ্যের ভিত্তিতে যদি আপনার কাউকে সাজা দেওয়া হয় সেই সাজাটা অবৈধ হবে না। একেবারে সহজ একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অ্যাকমপ্লিস কে? দুষ্কর্মের সহযোগী যাকে টেন্ডার অফ পার্ডন করা হয়েছে। আবার বলছেন যে অ্যাকমপ্লিস কে? যে দুষ্কর্মের সহযোগী যাকে টেন্ডার অফ পার্ডন করা হয়েছে, যে তার বক্তব্যের ভিত্তিতে, কোন বক্তব্য? আনকরবোরেটেড, অসমর্থিত বক্তব্যের ভিত্তিতেও কাউকে সাজা দিলে সেই সাজাটা অবৈধ হবে না। বুঝছেন? সমর্থিত হলে তো ভালোই, যদি কি হয় অসমর্থিত হয়। অসমর্থিত মানে কি? সে যেটা বলছে এর বাইরে অন্য কোনো সাক্ষ্য নাই। দরকার নাই না তা না, সবসময় আপনি আগে ভাই একটা কথা বলে ফেলেন, দরকার নাই সেটা না। সে যেটা বলছে ওর বাইরে আর কোনো সাক্ষী আমি পাচ্ছি না, তাহলে এটাকে কি বলে? আনকরবোরেটেড। আর করবোরেটেড মানে কি? করবোরেটেড মানে কি? করবোরেটেড মানে সমর্থিত। আনকরবোরেটেড মানে কি? অসমর্থিত। মানে উনি যা বলছে তাই আছে, আর কোনো সাক্ষী নাই। তাহলে ওনার একার কথার ভিত্তিতেও সহ আসামিকে কি দেওয়া যাবে? শাস্তি দেওয়া যাবে, এবং সেই শাস্তি কি হবে না? অবৈধ হবে না। এবার বুঝছেন? হম 134 নাম্বার অফ উইটনেস কয়জন লাগবে? এই গেল, নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস ইজ রিকোয়ার্ড। আচ্ছা,
এরপরে আসেন 135 ধারায়, অফ দ্য এক্সামিনেশন অফ উইটনেস, অর্ডার অফ প্রোডাকশন অফ উইটনেস। 135, অর্ডার অফ প্রোডাকশন অফ উইটনেস মানে কি? কে প্রথমে সাক্ষী দেবে? একটা বাদী দেবে না বিবাদী দেবে? না, 135 ছিল কোন পক্ষ, আর ক্রম হলো 136। তাহলে কোন পক্ষ আগে দেবে, বাদী দেবে না বিবাদী দেবে? এটা নির্ভর করবে দেশের প্রচলিত সিভিল এবং ক্রিমিনাল আইনের উপরে। যেমন আমাদের সিভিল আইনেও বাদী প্রথমে সাক্ষী দেবে ব্যতিক্রম সাপেক্ষে, আবার এই ফৌজদারিতেও প্রথমে অভিযোগকারী পক্ষ প্রথমে সাক্ষী দেয়। যদি এরকম কোনো ডিরেক্ট লাইন না থাকে তাহলে সিদ্ধান্ত দেবে আদালত। এটা কত ধারার কথা? 135 ধারার কথা। 136 দিয়ে শুরু করছিলাম, মনে আছে কিনা? অ্যাডমিসিবিলিটি, যদি রিলিভেন্ট হয় তাহলে সাক্ষী দিতে পারবো, আর ইরিলিভেন্ট হলে সাক্ষী দিতে পারবো না। 137 ধারা আছে, প্রথমেই পড়াইছে এটা। 137 ধারায় প্রথমে হলো কি, এক্সামিনেশন ইন চিফ, রি এক্সামিনেশন। এটা জানেন আপনি? আপনি মামলা করছেন, আপনার উকিল আপনাকে যে প্রথমে এক্সামিন করবে এটাকে কি বলে? জবানবন্দি। ইংরেজিতে বলে এক্সামিনেশন ইন চিফ। অপরপক্ষ যেটা করে সেটাকে বলে কি? ক্রস এক্সামিনেশন, জেরা। এরপরেও যদি আপনার উকিল মনে করে না আমার আরো কিছু প্রশ্ন করার দরকার আছে, সেটাকে বলা হয় রি এক্সামিনেশন। বুঝছেন? এক্সামিনেশন ইন চিফ, তারপরে তারপরে রি এক্সামিনেশন। ক্লিয়ার? আচ্ছা, এই হলো 138 গেল। এরপরে 137 138 দুটো একসাথে গেল। হুম হুম 138 35 শিরোনাম কি? অর্ডার অফ প্রোডাকশন এন্ড এক্সামিনেশন অফ প্রোডাকশন। কে কোন পক্ষ আগে দেবে? কোন পক্ষ আগে দেবে? আর অর্ডার অফ এক্সামিনেশন একেবারে আলাদা, আর অর্ডার অফ প্রোডাকশন ঝামেলাটা বাজে না। 140, উইটনেস টু ক্যারেক্টার, সাক্ষীকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে। এরপরে 141 কি? লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন মানে বুঝেন? ইঙ্গিতবাহী প্রশ্ন। কি? প্রশ্নের মধ্যে উত্তর, এইভাবে বলা যাবে না, প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত। হ্যাঁ না পরের বিষয়, প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত। বুঝতে পারছেন? আমি কি খারাপ পড়াই? কি উত্তর প্রশ্নের মধ্যে? কি চাই, কি উত্তর চাই? বুঝতে পারছেন? আমি বললাম আচ্ছা এত কষ্ট করে বুঝাই, আপনারা কি বুঝতে পারেন না? কি উত্তর আশা করতেছি? তাহলে বুঝতে, দ্যাট ইজ লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন বুঝছেন? বুঝছেন? এই লিডিং কোশ্চেন কে করতে পারে? লিডিং কোশ্চেন আর কে পারে না? এক্সামিনেশন ইন চিফ মানে কি, যার পক্ষে সাক্ষী সে লিড করতে পারে না, বাদী পারে না। বাদী বলা যাবে না, বিবাদীও তো সাক্ষী দেয়। মানে যার পক্ষে সাক্ষী সে লিড করতে পারে না। কে পারে? ক্রস এক্সামিনেশনে অপর পক্ষ। হ্যাঁ, আর যার পক্ষে সাক্ষী সে পারে কখন পারে? যদি জিনিসটা আপনার কি বলে আনডিসপিউটেড, মানে অলরেডি প্রুভড হয়ে গেছে, এটা প্রমাণিত। জুলাই আগস্টে হাজার হাজার মানুষ মারা গেছে, মারছে রাষ্ট্রীয় বাহিনী, এটা প্রমাণিত। এই ব্যাপারে কি করা যাবে? লিডিং কোশ্চেন করা যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এই রকমের। তাহলে কখন কখন করা যাবে? সূচনামূলক বক্তব্যে এবং যেটা প্রমাণিত, আনডিসপিউটেড এবং প্রমাণিত, সেই ক্ষেত্রে লিডিং কোশ্চেন করা যাবে। তবে যেই পক্ষে সাক্ষী সে যদি লিডিং কোশ্চেন করতে চায় তাহলে আদালতের অনুমতি নিতে হবে। ওকে, বুঝি নাই। সাক্ষী নেওয়া না, লিডিং কোশ্চেন করা। সাক্ষী তো ভিন্ন জিনিস। না না, এটা এটা কোনো সুযোগ নেই। আপনি তাকে জেরা করতে পারবেন, কেন বাধা দিবেন? মিথ্যা সাক্ষী দেবে বা ই করবে, তাহলে আপনি তাকে জেরা করে বের করেন সে মিথ্যা সাক্ষী দিচ্ছে কিনা। ওকে, 145 দ্বারা ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস স্টেটমেন্টস ইন রাইটিং।
পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে যেটা জেরা। এটা কারা করে সাধারণত? পূর্ববর্তী লিখিত বিবৃতি কে দেয়? মামলার তদন্তকারী কর্মকর্তা। কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিল, ম্যাজিস্ট্রেট অনসিক্সটি করে জবানবন্দি দিল, তাহলে এই বিষয়টাকে যে জেরা করার বিধান, এটা কত দ্বারা বর্ণিত হয়েছে? 145 ধারায়। যদি আপনার ইন্টেনশন থাকে যে তাকে আপনি কন্ট্রাডিক্ট করবেন, তার বক্তব্যকে আপনি ভুল প্রমাণিত করবেন, তাহলে তাকে ওয়ার্নিং দিতে হবে। কি করতে হবে? ওয়ার্নিং দিতে হবে। কত ধারা অনুযায়ী? 145 ধারা অনুযায়ী। আচ্ছা, 146 হচ্ছে কোশ্চেন লফুল ইন ক্রস এক্সামিনেশন। জেরায় কি কি প্রশ্ন করতে পারবেন একটু পড়েন তো। 1, 2, 3। to test his veracity, to disclose the opposition in life, to ask his credit by credibility. বোঝা যায় কঠিন? আচ্ছা, 150 দ্বারা কোন আইনজীবী যদি উল্টাপাল্টা প্রশ্ন করে, সোজা কথা, এখানে কিন্তু উল্টোপাল্টা নাই, এটা বোঝানোর জন্য বলতেছি, যেটা আইনে পারমিট করে না, তারপরে যদি সে করে, তাহলে এটা কাকে জানাইতে হবে? হাইকোর্ট বিভাগকে, অথবা আপনার তার নিয়ন্ত্রক সংস্থাকে। এখন তার নিয়ন্ত্রক সংস্থাটা কে আসলে? বার কাউন্সিল। বুঝতে পারছি? কত ধারায়? 150, 151 এবং 152। হ্যাঁ, কাকে কথা কি বুঝতেছি? কে জানাবে? আদালতে জানাবে। যে আদালত বিচার করতেছে সেই তো জানাবে যে এই আইনজীবী আপনার ওই আইন বহির্ভূত, বহির্ভূত প্রশ্ন করতে। বার কাউন্সিলকে জানাবে, বার কাউন্সিল স্টেপ নিবে, অথবা হাইকোর্ট বিভাগকে জানাবে। আচ্ছা, 151 এবং 152 এখানে কোশ্চেন প্রশ্ন করা যাবে না যাবে না? যাবে না। 152 ধারায় কোশ্চেন ইন্টেন্ট টু ইনসাল্ট অর ইনজুরি, এটাও করা যাবে না। আদালত এই প্রশ্ন কি করবে? নিষেধ করবে। 154 ধারা কি আছে? প্রশ্ন করা, এটা কি বলে আমরা? হোস্টাইল। মানে আপনার সাক্ষী যদি এমন কিছু বলে যেটা আপনার বিপক্ষে চলে যায়, তাহলে আপনার মূলত তাকে লিডিং কোশ্চেন করা লাগবে। যেমন ধরে নেই, আমি বলি, আপনি এখন সাক্ষী নিয়ে গেছেন জমি জমার মামলায়, সবাই বোঝার চেষ্টা করেন, তাকে আপনার আইনজীবী প্রশ্ন করছে, আচ্ছা বলেন তো এই জমিটা বাদী দখল করে না বিবাদী দখল করে? এটা তো লিডিং কোশ্চেন না, লিডিং কোশ্চেন। সে বললো বিবাদী দখল করে। আবার বললো আপনি কি বুঝে বলছেন? হ্যাঁ আমি বুঝে বলছি, এটা তো বিবাদী দখল করে। আপনার পক্ষে গেছে বিপক্ষে গেছে? হ্যাঁ, বিপক্ষে গেছে না। এখন এটা সারবেন কেমন? তখন আপনাকে কি করা লাগবে? আদালতের অনুমতি নিয়ে 154 ধারা অনুযায়ী, মানে হোস্টেল যদি এখানে বলে নাই, হোস্টেল করতে হয়, করে আপনি তাকে কি করবেন? এখন লিডিং কোশ্চেন করতে পারেন আপনি, বডি করে লিডিং কোশ্চেন। তখন আপনি তাকে বলতে পারেন, আচ্ছা আপনি যে বলছেন বিবাদী দখল করে, আপনি তো বুঝেন নাই আসলে যে বিবাদী কে এই মামলায়, তাই না? আপনি তো বুঝতে পারেন নাই যে বিবাদী কে। তখন যদি বলে হ্যাঁ আমি বুঝি নাই, তার মানে কি? তাহলে আগের দোষটাকে আপনি এই লিডিং কোশ্চেনের মাধ্যমে ক্লিয়ার করলেন। বুঝতে পারছেন? আর যদি তখনও বলে হ্যাঁ আমি তো বুঝছি, বুঝতেই বলছি, বিবাদী ও বিবাদী না আর এ বাদী না, তাহলে কি গেল? এখন আপনি ওই 100, এই যেটা আমরা বলছিলাম 100, আপনার কত ধারা ছিল? 146 ধারায়, যে কোন এক্সামিনেশনে তার চরিত্র নিয়ে প্রশ্ন করবে না। বেটা তুই তো ঘুষ তো, তুই যে আমার এখানে আসার আগে তুই এই আজকে বিজেপির সাথে আসছিস না, তারপরে তোরে এই কি বলে এই টাকা দিছে না, অথবা তোর বাপে মিথ্যা সাক্ষী দিছে, তুইও কি করো? মিথ্যা সাক্ষী দাও। তোর বংশ হিসেবে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দাও। ওই আপনার পক্ষে কইলে আর ওই প্রশ্নগুলো আপনি করতেন না। এবার বুঝছেন? তাহলে এই প্রশ্নগুলো আপনি কখন করতে পারবেন? বিরুদ্ধে চলে যায়, লিডিং কোশ্চেন। কত ধারায়? 154 ধারা। বুঝতে পারছি? আচ্ছা, 155 একটু পড়বেন নিজেরা। এরপরে আসেন 159, রিফ্রেশিং মেমোরি। এটা প্রায় আছে, রিফ্রেশিং মেমোরি, যারা লিখিত কোনো ইস্যুর উপরে বক্তব্য দেয়। এটাও কারা? আইও, কোন ডাক্তার। আমরা যখন সাক্ষী দিতে যাই ম্যাজিস্ট্রেটরা, তখন আমরা কি করি? দেখে দেখে সাক্ষী দিই। কারণ ধরেন আমার জীবনে অনেকগুলো অনসিক্সটি মামলা আছে, একজন পুলিশ অফিসার হ্যাঁ শয়ে শয়ে মামলায় তদন্ত করে, সেক্ষেত্রে তো আপনার সে
ইয়া করবে না, সব তার মনে থাকে, তাহলে তাকে মেমোরি রিফ্রেশ করার সুযোগ দিতে হবে। ওকে, 165 জাজেস পাওয়ার টু পুট কোশ্চেন। হ্যাঁ, টু রাইটিং ইউজ টু রিফ্রেশ মেমোরি, অপর পক্ষের ইয়া কি আছে সে ওটা দেখতে পারবে এবং তাকে জেরা করতে পারবে। কারণ আপনি দেখে দেখে বলতেছেন, আপনাকে কন্ট্রাডিক্ট করবে না, এটা হলো অপোজিট পার্টির অধিকার। 165 দ্বারায় জাজেস পাওয়ার, অনেক সময় হয় কি দুই পক্ষ খেলে, খেলার পরে আর গোল দিতে পারে না, এখন খেলায় খেলায় আপনার মানে জয় পরাজয় ঘোষণা করা লাগবে কার? রেফারি, ট্রাইব্রেকার লাগবে। মানে এইরকমের বিষয়টা হলো যে আমাকে তো রায় দিতে হবে, বিচারককে রায় দিতে হবে। তো দেখা গেল যে এই প্রশ্নটা হলো এই মামলার জন্য গুরুত্বপূর্ণ, যেটা বাদীও করে নাই, বিবাদীও করে নাই। তখন বিচারককে কি করতে হবে? ওই প্রশ্নগুলো করার অধিকার কার আছে? বিচারকের আছে। এবং বিচারক প্রশ্ন করলে সাক্ষীকে সে প্রশ্ন উত্তর দিতে বাধ্য। অপরপক্ষ আপত্তি দিতে পারে, বাট বিচারক সেটা আমলে নিবে না। তবে সকল প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য না। সেটা কোন কোন ধারায় দেখেন, 121 থেকে 131 ধারায়। কারণ ওই যে 121 থেকে 131 আমরা কিছু পড়ছিলাম, মনে আছে? সাক্ষীকে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে না, নট শ্যাল বি পারমিটেড। তাহলে বাধ্য করা যাবে না, যে পারবে না সেটা আদালতও পারবে না, কারণ আইনই এটা প্রোটেকশন দিয়েছে। আমি বুঝতে পারছি না, পারি নাই? আপনি বুঝছেন? 121 থেকে 131 যারা আমরা পড়ছিলাম না, যে এই বিষয়ে যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় সে তার কাছে যে কমিউনিকেট করছে ডিউরিং ম্যারেজ, এটা কি আইন অনুযায়ী তাকে বলতে বাধ্য করা যাবে? যাবে না। অফিসিয়াল কমিউনিকেশন জাজ ম্যাজিস্ট্রেটকে বাধ্য করা যাবে? যাবে না। প্রফেশনাল কমিউনিকেশন যাবে না। তাহলে মোটামুটি বুঝতে পেরেছেন? এরপরে লাস্ট 167। আমি একটা সাক্ষী দিয়ে দিলাম, 166 যেটা বলছে, সাধারণত যখন কোনো একটা রায়ের বিরুদ্ধে আপিল হয় বা রিভিশন হয়, তখন পক্ষরা বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ আদালতে গিয়ে একটা দাবি করে যে আমি এই সাক্ষ্যটা দিতে চেয়েছিলাম, আদালত আমার এই সাক্ষ্যটা কি করে নাই, নেয় নাই, গ্রহণ করে নাই। যদি গ্রহণ করতো তাহলে ভিন্ন রকমের রায় পাইতো। তাহলে আপনি মামলাটা কি করেন? মানে পুনরায় বিচারে পাঠান। বুঝতে পারছেন? রিমান্ডে পাঠান। আমরা এভিডেন্স অ্যাক্টে দেখছি না, মামলা কি করতে পারে? অতিরিক্ত সাক্ষ্য নিতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারে। মনে আছে না? নাই? অর্ডার 41 রুল 23, 24, 25, 27 এবং 28, এই চারটা জায়গায় এই রিমান্ড এই আপিল আদালতের ক্ষমতার গুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে আদালত তখন দেখবে যে কোন এভিডেন্সটা দিতে চেয়েছিল এবং সেটা নিলে কি হইতো। যদি দেখে যে যে এভিডেন্সটা দিতে চেয়েছিল ওই ওই এভিডেন্সটা নিলেও সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না, তাহলে আর রিট্রায়ালে পাঠাবে না। আমি কি বুঝতে পারছি? কত দ্বারা বক্তব্য? কি দিতে চেয়েছিলেন বলেন? কোনটা ইমপ্রপারলি রিজেক্ট করছে? কে রিজেক্ট করছে? ট্রায়াল কোর্ট। ধরে নিলাম এটা অ্যাকসেপ্টেড, তাহলে কি হইতো? যদি দেখে যে তাহলে ফলাফল একই, তাহলে আর আদালত এই মামলাটা রিট্রায়ালে পাঠাবে না। ক্লিয়ার? যা যা পড়াইছি সব ইম্পর্টেন্ট। এবার যদি বলেন তাহলে কিন্তু আরো 10 মিনিট আরো ইম্পর্টেন্ট বাইরে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট দেখে থেকে পড়ানো, যেগুলো থেকে প্রশ্ন আসে। 167 সেকশন এখানে